তোমরা একটা হিউম্যান বডিকে চিন্তা করো, মনে করো এটা একটা হিউম্যান বডি। এই হিউম্যান বডিতে স্ট্রাকচারটা তুমি যদি দেখো, এখানে কি আছে, এখানে অনেকগুলা সেল আছে এবং অনেকগুলো সেল একত্রিত হয়ে একটা টিস্যু ফর্মেশন হচ্ছে, অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে সেখানে অর্গান পাচ্ছি, তাই না? তাহলে আমাদের অনেকগুলো সেল আছে, আমাদের অনেকগুলো টিস্যু আছে, অনেকগুলো টিস্যু মিলে পরবর্তীতে অর্গান ডেভেলপ হচ্ছে, তাই তো? মোটামুটিভাবে আমাদের হিউম্যান বডি আসলে এইভাবেই গঠিত, বা আমাদের ফাংশনাল ইউনিট কিন্তু আসলে সেল। এখন এই যে একটা ফাংশনাল ইউনিট বলছি সেলকে, তাহলে কি একটা কোষ বা একটা সেলের নির্দিষ্ট কিছু ফাংশন আছে। একটা সেল অনেক রকম কাজ করতে পারে। মনে করো কোনো একটা সেল, মনে করো যে আমাদের লিভারে আমাদের যে সেলগুলো আছে এটাকে আমরা বলি হেপাটোসাইট। এখন এই যে হেপাটোসাইট, এটা দেখতে অনেকটা এরকম হেক্সাগোনাল একটা শেপ। এই হেপাটোসাইট কিন্তু অনেক কাজ করে, এখানে মেটাবলিজম হয়, এখানে অনেক কিছু ব্রেকডাউন হয়, সিনথেসিস হয়, ইট হ্যাজ লটস অফ ওয়ার্ক, এটা অনেকগুলো ফাংশন আছে। আবার আমরা যদি কোনো একটা গ্ল্যান্ড যদি বের করি, মনে করো যে একটা গ্ল্যান্ড হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ড। সো আমাদের মনে করো এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডে যেই গ্ল্যান্ডুলার যে সেলগুলো আছে, এই সেলগুলোর কাজ হচ্ছে একটা হরমোনকে প্রডিউস করা, রাইট? তাহলে দেখো আমাদের হিউম্যান বডিতে আসলে অনেক রকম সেল আছে, এক একটা সেল আসলে এক এক রকম কাজ করে, দিন শেষে এখানে কাজ করে, এবং এখানে দেখা যাচ্ছে তারা কোনো কিছুকে প্রডিউস করতেছে, অথবা এখানে কোনো কিছু ব্রেকডাউন হচ্ছে, কোনো না কোনো কাজ আসলে চলে। এখন এই যে এতগুলো কাজ, এই কাজ করতে গেলে কিন্তু আমাদের শক্তি লাগে। মনে করো একটা ফ্যাক্টরির কথা চিন্তা করো, মনে করো একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আমাদের সাবান তৈরি হয়। এখন সাবান তৈরি করতে গেলে আমার কী কী দরকার? এক, আমার কিছু কাঁচামাল দরকার। দ্বিতীয় কথা, আমার এখানে সাবান তৈরি করার জন্য অনেকগুলা কর্মী দরকার। এই কর্মীরা তখনই কাজ করবে যখন তাদেরকে আমি বেতন দিব। তারা তো ফ্রি কখনো কাজ করবে না, তাই না? তাহলে আমাদের কাঁচামালও দরকার, আমাদের কর্মী দরকার, বেতনটা কীভাবে? বেতনটা হচ্ছে টাকা, তাই তো? তাহলে আমার টাকাও লাগবে, আমার কাঁচামালও লাগবে। তাহলে আমি যদি একটা সেলের কথা চিন্তা করি, একটা সেল অনেক রকম ফাংশন করছে, সেই ফাংশন করতে গেলে ওই কাজের জন্য নির্দিষ্ট কাঁচামাল লাগবে, এবং ওই কাজ করাইতে গেলেও আমার এখানে টাকা লাগবে। বেসিক্যালি সেলের জন্য কারেন্সি হচ্ছে আমাদের এটিপি, বা সহজ কথায় হচ্ছে এনার্জি। আর বিভিন্ন রকম কাঁচামাল তো আমাদের এখানে লাগছে। আমাদের সেল যে কোনো রকম কাজ করতে গেলেই কিছু না কিছু কাঁচামাল তাহলে এখানে লাগে। মনে করো যে আমাদের সেল কোনো একটা এনজাইম তৈরি করবে বা কোনো একটা হরমোন তৈরি করবে, সো এটার জন্য দেখা যাচ্ছে এটার কিছু প্রোটিন দরকার হতে পারে, অথবা মনে করো এখানে কিছু অ্যামিনো অ্যাসিড দরকার হতে পারে, সেখানে ফ্যাটি অ্যাসিড দরকার হতে পারে, সেখানে মাল্টিপল টাইপস অফ এলিমেন্টস আমাদের দরকার। তাহলে দেখো আমাদের হিউম্যান বডিতে এক এক সেল এক এক কাজ করে, এক এক জায়গার সেল এক এক রকম কাজ করে, এবং তাদের দিন শেষে কয়েকটা জিনিসের সাপ্লাই দরকার। এক, আমাদের এনার্জি দরকার, এবং দুই, আমার কিছু কাঁচামাল দরকার। আবার তুমি যদি একটা ফ্যাক্টরির দিকে থাকো, মনে করো সাবান ফ্যাক্টরি, এখানে শুধুমাত্র যে সাবান তৈরি হবে তা না, সাবান তৈরি হওয়ার সাথে সাথে এখানে কিছু অপদ্রব্য এটাও তৈরি হবে, যেটা আমাদের প্রয়োজন নাই, বা সেটা আমাদের মনে করো ওয়েস্ট ম্যাটেরিয়াল বা টক্সিক ম্যাটেরিয়াল। তাহলে ফ্যাক্টরির যে ওয়েস্ট প্রোডাক্ট, টক্সিক প্রোডাক্ট, সেটাকেও কিন্তু ফ্যাক্টরি থেকে আমরা বের করে দিই। ঠিক একই কাজ হিউম্যান সেলও এখানে কোনো না কোনো কিছু তৈরি করতেছে, এখানে আমাদের অবশ্যই এনার্জি লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম যা যা তৈরি হচ্ছে সেটার সাথে সাথে কিছু ওয়েস্ট প্রোডাক্টও তৈরি হয়, যেটাকে বের করে ফেলতে হবে। তাহলে দেখো আমাদের একটা সেল, সেখানে কন্টিনিউয়াস কিছু সাপ্লাই দরকার, কন্টিনিউয়াস কিছু জিনিস বের করে দেওয়া দরকার। সাপ্লাই দরকার কিসের? আমার এই বিভিন্ন রকম কাঁচামাল, যেটা কথা বললাম। সেকেন্ডলি আমাদের এখানে কন্টিনিউয়াস এনার্জি প্রয়োজন, তাই তো? তাহলে আমাদের এখানে কিছু, আমরা বলতে পারি যে কিছু এলিমেন্টস আমাদের দরকার, কিছু এনার্জি দরকার, এবং আমাদের যেটা ওয়েস্ট সেটাকে বের করে দিতে হবে। তাহলে তুমি এখন একটা সিস্টেম চিন্তা করো, আমাদের হিউম্যান বডিতে এমন কিছু একটা সিস্টেম করা দরকার, যেটা পুরো বডিতে এই যে আদান প্রদানের ব্যাপার, যে যা যা প্রয়োজন সেটাকে পাঠাবো, যা যা দরকার সেটাকে বের করে নিয়ে আসবো, এরকম একটা কানেকশন তৈরি করা দরকার, যে খুব সহজেই আমি এটার মাধ্যমে পুরা বডির এই নিডটাকে ফুলফিল করতে পারি। এই নিডটাকে ফুলফিল করার এখানে তুমি এটাকে আরেকটা সুন্দর তুলনা করতে পারো। মনে করো যে এটা হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে মনে করো চিটাগং। এখন ঢাকাতে মনে করো ফ্যাক্টরি আছে, আর চিটাগংয়ে মনে করো পোর্ট আছে, তাই তো? তাহলে পোর্ট থেকে যা যা মাল আনলোড হবে, কাঁচামাল, সেটা ট্রাকে করে আমাকে ঢাকায় নিয়ে যেতে হবে, একটা রাস্তাতে করে সেটা ঢাকায় যাবে, এটা ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হবে, সেই প্রোডাক্ট আবার
আমি রাস্তার মাধ্যমে ট্রাকে করে নিয়ে জাহাজে পাঠাতে দেবো, সে জাহাজ বিদেশে নিয়ে যাবে, তাই তো? এভাবেই তো আমরা অর্থনীতিটা ফাংশন করে। হিউম্যান বডি তো আমাদের আসলে এরকম একটা জিনিস দরকার হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে হয় ওয়েস্ট প্রোডাক্ট সাপ্লাই করতে হবে, অথবা এনার্জি জন্য আমার যা যা দরকার বা আমার প্রয়োজনীয় জিনিস এসেনশিয়াল কম্পোনেন্টসগুলোকে আমাকে সেলে পাঠাইতে হবে। তাহলে এখানে আদান প্রদানের জন্য আমার এখানে রোডের মতো একটা রাস্তা দরকার। এই জায়গাটাতেই চলে আসে আমাদের ব্লাড, এখানেই আমাদের ব্লাড চলে আসে। বেসিক্যালি ব্লাড একটা কানেকটিভ টিস্যু, ব্লাড একটা কানেকটিভ টিস্যু। কেন? এটা বেসিক্যালি আমাদের এই যাতায়াতের ব্যাপারটা, আমাদের কানেকশনের জায়গাটা কিন্তু আসলে মেনটেন করতেছে। আমার যা যা দরকার একটার সাথে আরেকটার সম্পর্কটা এইভাবে মেনটেন করতেছে। মনে করো যে আমার লাংস, মনে করো এটা আমাদের লাংস মনে করো, তাহলে এখানে লাংসে কি, এখানে ব্লাডে অক্সিজেন আসবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, তাই তো? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে আমার যদি এরকম হয়, মনে করো এটা আমাদের লিভার, আমাদের লিভারে এই সেলগুলার কাজ করার জন্য, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। সেই অক্সিজেনটা তাহলে কীভাবে আসবে? এই লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড আমাদের লিভারে আসতে হবে। আবার লিভারে যখন এই সেলগুলা মেটাবলিক অ্যাক্টিভিটি শো করবে, তখন সেখানে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড বের হবে, যেটা আমাদের জন্য ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে এইটাকেও কিন্তু আমাকে বডি থেকে বের করে দিতে হবে। এটা বের করে দেবে কীভাবে? আলটিমেটলি এটা ভেইনের মাধ্যমে আবার লাংসে যাবে, লাংস এখান থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিল। তাহলে এই দেখো, আমার এখানে একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের একটা কানেকশন মেনটেন করতে হচ্ছে। এই যে কানেকশন মেনটেন করা লাগছে, তাহলে এই জায়গাটাতে এরা আমাদের তখন তাহলে কানেকটিভ টিস্যু হিসেবে তখন একটা ফাংশন রোল প্লে করে। তাহলে বেসিক্যালি ব্লাড আমাদের এখানে এই কানেকশনটাকে মেনটেন করতেছে, একটা জায়গার সাথে একটা জায়গায় আমার কানেকশন মেনটেন করতেছে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু, এবং এটাকে আমরা বলি স্পেশালাইজড ফ্লুইড একটা ফর্ম। এখন আমাদের যতগুলো টিস্যু তোমরা বডিতে দেখতে পারবা, এগুলো কিন্তু আসলে একটা সলিড বা একটা সেমি সলিড একটা স্ট্রাকচার তুমি আসলে পাবা। কিন্তু ব্লাডকে আমরা এমন একটা কানেকটিভ টিস্যু বলতেছি যেটা আসলে অ্যাকচুয়ালি ফ্লুইড বা এটা লিকুইড, তাই না? সো এটা একটা ফ্লুইড ফর্ম, এটা একটা লিকুইড টাইপ অফ ফর্ম, এবং সো এই কারণে এটা একটা বিশেষ ঘটনা না, যেখানে সবাই প্রায় সলিড বা সেমি সলিড, সেখানে এরা ফ্লুইড ফর্ম। সো এই জন্য আমরা বলছি এটা একটা স্পেশালাইজ একটা ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এই ব্লাডের কাজটা হচ্ছে এই শরীরের যা যা প্রয়োজন সেটাকে নিয়ে আসবে, যা যা বের করতে হবে সেটাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করবে। সেটা আমাদের মনে করো ওয়েস্ট প্রোডাক্ট, অক্সিজেন, আমাদের কার্বন ডাইঅক্সাইড বাতাসে আমরা শ্বাসের মাধ্যমে বের করে দিব। আমাদের মনে করো আরও কিছু ওয়েস্ট প্রোডাক্ট কিডনির মাধ্যমে বের করে দিতে হয়, সেখানেও কিডনিতে ওয়েস্ট প্রোডাক্টটা ব্লাডের মাধ্যমেই কিন্তু চলে যাচ্ছে। তাহলে আদান প্রদানের এই যে মুভমেন্টের যে ব্যাপারটা, আমার যেটা দরকার সেটা নিয়ে আসা, যেটা ফালাই দেওয়া দরকার সেটা ফালাই দেওয়ার ব্যবস্থা করা, তাহলে এই কাজটা কিন্তু আসলে ব্লাড করতেছে। সো দিস ইজ ওয়াই ব্লাডকে আমরা বলতেছি এটা একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। তাহলে এখন ব্লাডটা এটা এখন কানেকটিভ টিস্যু। তুমি যদি ব্লাডের দিক তাকাও, ব্লাডটা অ্যাকচুয়ালি কীরকম জিনিস? মনে করো একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে তুমি দেখবা যে এরকম ফ্লুইড লাইক একটা স্ট্রাকচার আছে, একটা ফ্লুইড পাস করে যাচ্ছে, এবং সেই ফ্লুইডের মধ্যে জায়গায় জায়গায় অনেকগুলা সেল আছে। তাহলে দেখো এই কমপ্লেক্সটা একটু মানে এটা একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচারের মতো হয়ে গেল, যে একটা দ্রবণের মতো। মনে করো এটা হচ্ছে আমার ফ্লুইড বা লিকুইড টাইপ অফ কন্টেন্ট, এর মধ্যে কিছু ফর্মড এলিমেন্ট আছে যেটা কন্টিনিউয়াসলি পাস করে যাচ্ছে। যদি এরকম হয় যে তুমি একটা টেস্ট টিউব নাও, সেই টেস্ট টিউবে ব্লাডকে সেটেল ডাউন করো, যে ও এখানে বসে থাকবে, নড়াচড়া করবে না, বসে থাকবে, তখন তুমি দেখবা উপরে লিকুইড পোর্শন থাকবে আর নিচে এই সেলগুলা এভাবে জমে থাকবে। কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে যেহেতু ব্লাড কন্টিনিউয়াসলি পাম্পিং হয়, এটা সবসময় সামনে আগাইতে থাকে। সো এখানে দেখা যাচ্ছে এই ফ্লুইডও সামনে আগাইতে থাকে, আর এই ফ্লুইডের মধ্যে আমাদের এই সেলগুলাও সাসপেন্ডেড একটা অবস্থায় থাকে, একটা সাসপেনশনের মতো একটা সাসপেন্ডেড অবস্থায় থাকে, এটাও সাথে সাথে সামনে আগাইতে থাকে। সো দেখো এখানে আমরা তাহলে ব্লাডের মধ্যে মাল্টিপল কম্পোনেন্টস পাচ্ছি। একটা কম্পোনেন্ট পাচ্ছি ফ্লুইডের মতো, আরেকটা কম্পোনেন্ট পাচ্ছি যেটা আমি যদি সেটেল ডাউন করি তাহলে এভাবে সাসপেন্ডেড হচ্ছে, তাহলে সাসপেন্ডেড ফর্ম এলিমেন্ট পাচ্ছি, আবার একটা ফ্লুইড লেক এলিমেন্ট পাচ্ছি, তাই তো? বেসিক্যালি আমাদের ব্লাডের মধ্যে যেটা এই তরল অংশ, একদম পিওর তরল ফ্লুইড অংশ যেটা, এটা হচ্ছে বেসিক্যালি প্লাজমা। এটা হলো বেসিক্যালি প্লাজমা, যার মধ্যে জায়গায় জায়গায় আমাদের আসলে সেলগুলা প্রেজেন্ট আছে। এই সেলগুলাকে আমরা বলছি দিস ইজ ফর্মড
এলিমেন্ট, এটাকে কেন সাসপেন্ডেড ফর্ম এলিমেন্ট বলি? এটার মধ্যে একটা সাসপেনশন তৈরি হয়েছে, তাই না? সো এই জন্য আমরা বলি সাসপেন্ডেড ফর্মড এলিমেন্ট। এখানে এলিমেন্টগুলো আসলে কী কী, ব্লাডের মধ্যে কোন কোন সেল আছে বা কর্পাসেল আমরা বলতে পারি। সো বেসিক্যালি এরা হচ্ছে এখানে আরবিসি আছে বা রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে আমাদের প্লাটিলেট। তাহলে এই কম্পোনেন্টগুলো এখানে আসলে এখানে ফর্মড এলিমেন্ট হিসেবে সাসপেন্ডেড অবস্থায় থাকে। তাহলে আলটিমেটলি এই যে প্লাজমা এবং এই ফর্মড এলিমেন্ট এরা মিলে একটা মিক্সচার তৈরি হচ্ছে, যে মিক্সচারটা ব্লাডে মানে যে মিক্সচারটা আলটিমেটলি বডির এক জায়গা থেকে আরেক জায়গায় সার্কুলেট করতেছে, এবং এই সার্কুলেটটা একটা ক্লোজড সার্কিট। এখন ক্লোজড সার্কিট মানে কি আগে এটা বুঝতে হবে। এখন দেখো আমাদের হিউম্যান বডিতে ব্লাড কোত্থেকে কোথায় যায়, কীভাবে আসে। ব্লাড বেসিক্যালি আমাদের যেই এলিমেন্টগুলো বললাম আরবিসি, ডাব্লিউবিসি, এরা তৈরি হয় ফ্রম বোন ম্যারো। মনে করি এটা বোন, মাঝখানে থাকে বোন ম্যারো। এই বোন ম্যারো থেকে আমাদের ব্লাডগুলো তৈরি হলো, মানে ব্লাডগুলো বলতে ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট বোন ম্যারো থেকে তৈরি হয়, এবং বোন ম্যারো থেকে তৈরি হয়ে ব্লাড ভেসেলের মাধ্যমে এটা দেখা যাচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে এন্ট্রি করলো। মনে করো এটা একটা বাসার সাথে একটা রোড আছে, এটা হাইওয়ে। তাহলে এখান থেকে এরা হাইওয়েতে এন্ট্রি নিল। এখন এই হাইওয়েটার দিকে তাকাও, এই হাইওয়েতে আমাদের বেসিক্যালি দুইটা পোর্শন একটা দেখি, একটা আমরা দেখি আর্টারি, একটা দেখি আমরা ভেইন। এখানে বেসিক ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, মনে করি যদি আমরা এটাকে আমাদের হার্ট ধরি, হার্টে আমাদের দুইটা অংশ দেখি, আমরা মনে করি এটা রাইট হার্ট, এটা লেফট হার্ট। মানে পোর্শন তুমি যদি চিন্তা করো, তাহলে লেফট হার্টের এখানে আমাদের যেই অ্যাওরটা আসে, এই অ্যাওটাতে কিন্তু আমাদের অক্সিজেনেটেড ব্লাড আছে, তাই না? এটা মনে করো অ্যাওটা আসবে, অ্যাওটা থেকে বিভিন্ন রকম ব্লাড ভেসেল আরও ডিভিশন হবে, দিন শেষে এটা আমাদের বিভিন্ন টিস্যুতে সাপ্লাই দিবে, এবং যখন টিস্যুতে আসবে এখানে একটা ক্যাপিলারি সিস্টেম ফর্মেশন হবে। এই ক্যাপিলারি সিস্টেম ফর্মেশন হওয়ার উদ্দেশ্য কি, যে ক্যাপিলারি সিস্টেম ফর্মেশন এখান থেকে যখন আরবিসিগুলো যাবে, এই ক্যাপিলারিতে আরবিসি থেকে অক্সিজেনটা টিস্যুতে ডিফিউজ হয়ে যাবে, ডিফিউশন হয়ে যাবে অক্সিজেনটা। আর এই যে টিস্যুতে অক্সিজেন ডিফিউশন হলো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা আবার ব্লাডে ব্যাক করবে। তাহলে ক্যাপিলারিতে কার্বন ডাইঅক্সাইডটা ব্যাক করলো, অক্সিজেনটা টিস্যুতে চলে গেল। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডকে নিলাম, অক্সিজেনকে দিয়ে দিলাম। তাহলে এই এখন ব্লাডের সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড আসতেছে। এখন এই কার্বন ডাইঅক্সাইড দেখা যায় আস্তে আস্তে প্রথমে ভেনিউল থেকে ভেইনের মাধ্যমে দেখা যাচ্ছে আবার আমাদের সুপিরিয়র ভেনা কাভা অথবা ইনফেরিয়র ভেনা কাভা হয়ে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাবে, লাংসে গিয়ে আবার অক্সিজেনেটেড হয়ে তারা আমাদের লেফট হার্টে ব্লাডটাকে নিয়ে আসবে। তাহলে দেখো এইখানে পুরা রাস্তাটা কিন্তু আসলে একটা ক্লোজড সার্কিটের মতো। এখানে ক্লোজড সার্কিট, এখানে ব্যাপারটা এরকম যে ব্লাড দিন শেষে ব্লাড ভেসেল থেকে আসলে বাইরে যাচ্ছে না। আমাদের ব্লাড ভেসেলটা একটা ইনট্যাক্ট জায়গা, ব্লাড ভেসেলটা আমাদের এখানে একটা ইনট্যাক্ট জায়গা। এখানে ব্লাড ভেসেলের বাইরে নর্মাল অবস্থায় যাচ্ছে না। ব্লাড ভেসেলের বাইরে যদি ব্লাড চলে যায়, সেটা তখন একটা অ্যাবনর্মাল কন্ডিশন হয়ে যাচ্ছে, সেটা নট ফিজিওলজিক্যাল, সেটা প্যাথোলজিক্যাল একটা কন্ডিশন হয়ে যাবে। বাট নর্মাল অবস্থায় ব্লাড এই সার্কিটের মধ্যেই আছে। এই সার্কিটের মধ্যে থাকার সময় এখানে অক্সিজেন নিচ্ছি, এখানে কার্বন ডাইঅক্সাইড ফেরত দিচ্ছি, এই কাজটা তারা করে। বাট একটা ক্লোজড সার্কিটের মধ্যে থেকে আসলে এটা ঘুরপাক খাচ্ছে, সার্কুলেট করতেছে, এবং এই সিস্টেমটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাই না? দেখো এখানে দেখো হার্টের সাথে ব্লাড ভেসেলের যে সম্পর্ক, তাহলে এটা কার্ডিওভাস্কুলার সিস্টেম। সো আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের এই ব্লাড বেসিক্যালি সহজ বাংলায় বলতে পারি এটা আসলে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কেন স্পেশালাইজড? এটা ফ্লুইড ফর্ম, তাই না? একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি প্লাজমা। এখন এই প্লাজমাটাকে আমরা এভাবে দেখতে পাই না, মনে করো যে প্লাজমার মধ্যে জায়গায় জায়গায় সেল আছে, তাই না? জায়গায় জায়গায় সেল আছে না? সো এই জিনিসটাকে আমরা মানে একটু অফিসিয়াল ভাষায় ইন্টারসেলুলার সাবস্টেন্স বলতে পারি। ইন্টারসেলুলার সাবস্টেন্স মানে কি, এই যে মাল্টিপল সেলের মধ্যে ফাঁকা জায়গাতে আসলে কি আছে? সেলের মধ্যে জায়গাতে তো এই প্লাজমাই আছে, তাই না? সেলের ফাঁকে ফাঁকে এরা আছে। সো দিস ইজ ওয়াই ইন্টারসেলুলার সাবস্টেন্স, যে সেলগুলার মাঝে 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 জায়গাগুলোতে এরা আছে। সো এখানে তাহলে ব্লাডের মধ্যে কি পাচ্ছি? ইন্টারসেলুলার সাবস্টেন্স। আর এই সেলগুলা পাচ্ছি, এই সেলগুলাকে আমরা বলছি ফর্মড এলিমেন্ট, এবং এরা সাসপেন্ডেড হয়ে থাকে, তাই না? সো দে আর সাসপেন্ডেড
ফর্ম এলিমেন্ট। তাহলে আমাদের ব্লাড একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু, যেখানে আমরা ইন্টারসেলুলার সাবস্টেন্স বা প্লাজমা এবং সাসপেন্ডেড ফর্মড এলিমেন্ট দেখি। এই সাসপেন্ডেড ফর্ম এলিমেন্ট কি? আরবিসি বা রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট, তাই তো? তাহলে এদেরকে নিয়ে আছি এবং এদের বৈশিষ্ট্য কি? দে সার্কুলেট উইদিন এ ক্লোজ সার্কিট। এই যে ক্লোজড সার্কিট, ব্লাড ভেসেলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্লাড ভেসেলের বাইরে অক্সিজেন যাবে, ব্লাড ভেসেলের বাইরে কার্বন ডাইঅক্সাইড যাবে, অথবা আমরা যে আরও কিছু জিনিস আদান প্রদান করে থাকি, সেগুলো আমরা সামনে বলবো ইনশাআল্লাহ, ওইগুলো যাতায়াত করবে। বাট ব্লাডের বেসিক জিনিস যেটা, সেটা আসলে যাচ্ছে না, বা ব্লাডের মূল কম্পোনেন্ট বা কম্পোনেন্ট বললে আসলে ওটার মধ্যে চলে আসে। বাট বেসিক কথা, ব্লাড কিন্তু আসলে সহজভাবে অ্যাজ এ ব্লাড হিসেবে সে আসলে কিন্তু সার্কিটের বাইরে যাচ্ছে না, ব্লাড ভেসেলের বাইরে যাচ্ছে না। ব্লাডের কম্পোনেন্টস বা কিছু এলিমেন্টস আদান প্রদান হচ্ছে, বাট কমপ্লিটভাবে ব্লাডটা কিন্তু আর কোথাও যাচ্ছে না। সো সার্কুলেটিং উইদিন এ ক্লোজ সার্কিট, তাহলে এটা কি? ইট ইজ সার্কুলেটিং বা ইট সার্কুলেটস উইদিন এ ক্লোজ সার্কিট। তাহলে ক্লোজ সার্কিটের মধ্যে এটা সার্কুলেট করছে। এই সার্কিটটা আসলে কি? সার্কিটটাই হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এই সার্কিটের মধ্যে এটা সার্কুলেট করতেছে ক্লোজড সার্কিটের মধ্যে, এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ব্লাড। তাহলে যদি তোমাকে ব্লাডের সংজ্ঞা বলে, তোমরা এটাই বলবা, ব্লাড ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু which is composed of intracellular substances, that is plasma, and suspended form of elements, that is RBC, WBC and platelet, which circulate within a closed circuit of cardiovascular system। মানে বেসিক্যালি আমি তোমাকে 2 লাইনের সংজ্ঞাটাই এই এতক্ষণ ধরে বোঝাইলাম। তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ ব্লাড। তোমাদেরকে এই ডেফিনেশন আমি যেটা বললাম সেটাই তোমাদেরকে আসলে পরীক্ষাতে বলতে হবে, লিখতে হবে। দিস ইজ দ্য পারফেক্ট ডেফিনেশন দ্যাট উইল আস্কড বাই ইউর টিচার্স। তোমাদেরকে ভাইভাতে এই সংজ্ঞাটাই জিজ্ঞেস করবে এবং তোমরা এই সংজ্ঞাটাই তোমাদেরকে এইভাবেই বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু সুন্দর করে লিখে দিই সংজ্ঞাটা কি। তাহলে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এটা একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু হুইচ ইজ কম্পোজড। আমাদের এখানে সংজ্ঞাতে মোট 3টা পার্ট আছে। একটা হচ্ছে এটা বেসিক্যালি কী জিনিস, কার মাধ্যমে তৈরি, ইট ইজ বা কী দিয়ে তৈরি। ইট ইজ কম্পোজড অফ ইন্টারসেলুলার, সরি এখানে বানানটা, ইন্টারসেলুলার substances that is actually plasma and suspended formed element। আমার হাতের লেখাটা একটু খারাপ, বাট তোমাকে এটা একটু মেনে নিতে হবে। It is a formed element that is RBC, WBC and platelet। এবং তাহলে এটা হচ্ছে কি দ্বারা তৈরি, এটা সেকেন্ড অংশ। থার্ড অংশ কি? এটার বৈশিষ্ট্য, দে সার্কুলেট উইদিন এ ক্লোজ সার্কিট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে হুইচ সার্কুলেটস উইদিন এ ক্লোজ সার্কিট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্লাড। হাতের লেখাটা একটু খারাপ, বাট কষ্ট করে মেনো। তাহলে আমাদের এখানে মোট 3টা পোর্শন, একটা পোর্শন, দ্বিতীয় পোর্শন, তৃতীয় পোর্শন। ফার্স্ট পোর্শনে বলা হচ্ছে এটা আসলে কি জিনিস, কি দিয়ে তৈরি, আর এটার ইউনিক বৈশিষ্ট্যটা কি। তাহলে এই 3টা অংশ মিলে তোমার ব্লাডের ডেফিনেশন। এখন কথা হচ্ছে ব্লাডের মধ্যে যে আমরা বললাম যে এলিমেন্টগুলো কী কী আছে, তাহলে ব্লাডের মধ্যে অ্যাকচুয়াল কম্পোজিশন কী কী আমি আসলে এটার মধ্যে পাচ্ছি। সো হোয়াট আর দ্য কম্পোজিশন অফ ব্লাড? ব্লাডের মধ্যে আমরা আসলে কী কী পাবো, এটা হচ্ছে বেসিক কথা। সো মনে করো তুমি একটা হোল ব্লাড নিয়ে আসলা। হোল ব্লাড মানে একটা মানুষ থেকে তুমি মনে করো একটা ভেইন, একটা ফুটো করে ফেলছো, একটা সুই ঢুকাই দিছো, সেই সুইয়ের মাধ্যমে কমপ্লিট ব্লাড চলে আসছে, যা পুরা ব্লাডের মধ্যে যা যা দরকার সব চলে আসছে। এখন এটা তুমি গবেষণা করে দিচ্ছ কী কী আছে, তাহলে এখানে আমি কী কী পাবো। এখন দেখো বেসিক আমরা 2টা এলিমেন্টের কথা বলেছি। আমরা বলেছি এখানে ফর্মড এলিমেন্ট আছে, তাই তো? এখানে ফর্মড এলিমেন্ট আছে। দেখা যায় আমি যদি পার্সেন্টেজ হিসাব করি, এইটাই হলো পুরা ব্লাডের 45%। মনে করো আমি যদি এরকম একটা টেস্ট টিউব হিসাব করি, মনে করো এই টেস্ট টিউবের
45% হচ্ছে আমার এই ফর্মড এলিমেন্ট হবে, বাদ বাকি 55% হবে আমার ফ্লুইড পোর্শন বা প্লাজমা পোর্শন। তাহলে ফর্মড এলিমেন্ট হচ্ছে আমার 45%। এই ফর্মড এলিমেন্টকে তুমি সেলুলার এলিমেন্ট বা সেলুলার পোর্শনও তুমি বলতে পারো। বেসিক্যালি এখানে আমার যে ব্লাডের যে সেলগুলো আছে সেখানে কি আছে, আমাদের রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি আছে এবং প্লাটিলেট আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেলুলার পোর্শন। তাহলে আমাদের ফর্মড এলিমেন্টের মধ্যে এরা আছে, কথা শেষ। তাহলে বাদ বাকি 55% হচ্ছে আমার ওই ফ্লুইড পোর্শন বা প্লাজমা, বা যেটাকে আমি বলছিলাম ইন্টারসেলুলার সাবস্টেন্সেস। তাহলে বাদ বাকি 55% হলো আমার প্লাজমা। তোমরা সরাসরিভাবে প্লাজমা বলবা, ফর্মড এলিমেন্ট আছে আর প্লাজমা আছে। তাহলে প্লাজমাই হলো আমাদের তাহলে এখানে সেই ফ্লুইড পোর্শনটা। এখন কথা হচ্ছে আমার প্লাজমাতে কী কী আছে। এই প্লাজমাটা হলো একটা সলিউশনের মতো অনেকটা। এইখানে আমরা কিছু কম্পোনেন্ট পাচ্ছি, আর এখানে আমাদের কিছু অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স বা কিছু গ্যাসিয়াস কিছু এলিমেন্ট থাকে। তাহলে যদি আমি প্লাজমাকে এভাবে নিয়ে আসি, প্রথম কথা ব্লাডের 55% হলো প্লাজমা, এটা নিয়ে কোনো কথা নাই। এখন মনে করো শুধু প্লাজমার কথা বলতেছি। এখন মনে করো 100% প্লাজমা, মানে এখন প্লাজমাকে নিয়ে আসছি, এই প্লাজমাটা 100% মানে প্লাজমা আছে। ওকে, এই প্লাজমার মধ্যে আমি কী কী পাই? এই প্লাজমার মধ্যে আমি ওয়াটার পাই হচ্ছে 91 থেকে 92%। তাহলে প্লাজমার 91% বা 92% হচ্ছে ওয়াটার, ব্লাডের 91% না, কিন্তু ব্লাডের মধ্যে তো প্লাজমা আছে 55%। এই 55%-এর মধ্যে কতটুকু ওয়াটার আছে, কোশ্চেনটা এইভাবে না। কোশ্চেনটা হচ্ছে 100% প্লাজমা, সেইটা কত পার্সেন্ট ওয়াটার। এখন তুমি যদি বলো যে তাহলে ব্লাডের কত পার্সেন্ট ওয়াটার, তাহলে সেটার উত্তর কী হবে? সেটার উত্তর হবে, দেখো প্লাজমা হচ্ছে ব্লাডের 55%, তাই তো? প্লাজমা হলো ব্লাডের 55%। তাহলে কথা হচ্ছে এই 100% প্লাজমায় 91 থেকে 92% হচ্ছে ওয়াটার। তাহলে 100% প্লাজমাতে 91 থেকে 92% হলো ওয়াটার। তাহলে আমাদের পুরা ব্লাডে যদি 50% প্লাজমা হয়ে থাকে, তাহলে এই 50%-এর মধ্যে ব্লাড অ্যাকচুয়ালি কত, তখন আমাদের হিসাবটা এভাবে হবে 92 × 55/100। এটার উত্তর যা হবে সেটাই হচ্ছে ব্লাডের পানির পরিমাণ। তোমাকে এভাবে প্রশ্ন করে, বাট আমি তোমাকে বোঝানোর জন্য বললাম। তাহলে টোটাল প্লাজমার মধ্যে পানি আছে 91 থেকে 92%। তাহলে টোটাল প্লাজমার বাকি অংশ হচ্ছে আমাদের তাহলে বাদ বাকি এলিমেন্ট। এখানে অর্গানিক সাবস্টেন্স আছে, ইনঅর্গানিক সাবস্টেন্স আছে, গ্যাস আছে। তাহলে বাদ বাকি আমাদের যে 8 থেকে 9%, এখানে আমাদের দ্রবীভূত কম্পোনেন্টসগুলো। হ্যাঁ, তোমরা যদি গাইড দেখো, গাইডে তো আবার তোমাদের এখানে সলিড বলতেছে, আবার দেখবা ক্লাসিফিকেশনের মধ্যে আমার ওখানে সলিডের মধ্যে গ্যাস বলছে। তুমি বলো সলিড আর গ্যাস কখনো এক কথা? সো আমি এটাকে সলিড বলতে চাচ্ছি না, বাট এখানে আমরা ওয়াটার পাচ্ছি 91 থেকে 92%। বাদ বাকি পোর্শন হচ্ছে আমাদের কিছু অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স এবং কিছু গ্যাসিয়াস পার্টিকলস। তাহলে এখানে আসলে কী কী পাবো আমরা? তাহলে এইখানে আমরা দেখি, এখানে আমাদের অর্গানিক সাবস্টেন্সগুলো আছে। অর্গানিক সাবস্টেন্স আমরা পাই 7.1 থেকে 8.1%। তাহলে এটা একটা বড় পোর্শন। এই অর্গানিক সাবস্টেন্সগুলো আসলে কী কী? এখন আমি তোমাকে বলেছিলাম আমার ফ্যাক্টরিতে কিছু কাঁচামাল লাগে, আমার সেলগুলো অনেক কিছু তৈরি করে, ওইটা তৈরি করতে গেলে কাঁচামাল লাগে। এই কাঁচামালগুলোর আদান প্রদান হচ্ছে আমার এই অর্গানিক সাবস্টেন্সের সাথে রিলেটেড। তাহলে আমাদের এখানে কী কী দরকার? আমার এখানে দরকার প্রোটিন, আমাদের একটা বড় কাঁচামাল। প্লাজমার অর্গানিক সাবস্টেন্স বললাম 7.1 থেকে 8.1, সেখানে অ্যারাউন্ড 7%ই হলো প্লাজমা প্রোটিন, মানে পুরা প্লাজমার অ্যারাউন্ড 7%ই হলো প্রোটিন। পুরা প্লাজমা এইটার 7%ই হলো প্লাজমা প্রোটিন। এখন তোমাদের খুব বড় একটা কোশ্চেন, প্লাজমা প্রোটিন কারা কারা? হোয়াট আর দ্য প্লাজমা প্রোটিনস? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা তোমরা জায়গায় জায়গায়, মানে তুমি যখন বড় হয়ে যাবা, 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার মেডিসিনে যাবা, সার্জারি যাবা, বারবার দেখবা প্লাজমা প্রোটিন বলবে, তোমাকে ভেঙে ভেঙে বলবে না। সো প্লাজমা প্রোটিনের মধ্যে কারা কারা আছে এটা খুব ভালো করে তোমাকে জানতে হবে। সো প্লাজমা প্রোটিনে বেসিক্যালি আমরা 4 জনকে নিয়ে কথা বলি। 1 নাম্বার হচ্ছে অ্যালবুমিন। মনে রাখবা প্লাজমা প্রোটিনের মেজরিটি হলো অ্যালবুমিন, এটা হচ্ছে প্লাজমা প্রোটিনের আসল জিনিস। নাম্বার 2 হচ্ছে গ্লোবিউলিন, এটা আলাদা রকম প্রোটিন। এখন অ্যালবুমিন কী প্রোটিন, গ্লোবিউলিন কী প্রোটিন, এইগুলো তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা, বায়োকেমিস্ট্রিতে আলোচনা হবে এটা আসলে কী জিনিস। বাট এখন তুমি এইটুকু জানো, এখানে অ্যালবুমিন আছে, এখানে গ্লোবিউলিন আছে। বেসিক্যালি অ্যালবুমিনই আমাদের এখানে মেজরিটি, ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে অ্যালবুমিন। তারপরে আসবে গ্লোবিউলিন।
তারপরে আসবে ফাইব্রিনোজেন। বেসিক্যালি ফাইব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর, যেটা ব্লাড হিমোস্ট্যাসিসে বা ব্লাড ক্লটিংয়ের সময় আমাদের দরকার। 4 নাম্বার হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন। বেসিক্যালি ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এরা সবাই আমাদের ব্লাড ক্লট ফর্মেশনে দরকার হয়, এরা আমাদের ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর অ্যালবুমিন এবং গ্লোবিউলিন এরা হচ্ছে আমাদের সেই কাঁচামাল আদান প্রদানের মধ্যে, অ্যালবুমিন কাঁচামাল হিসেবে অনেক জায়গায় কাজ করে। গ্লোবিউলিন আমাদের সাধারণত আমাদের ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড, আমাদের কিছু অ্যান্টিবডির কথা আমরা বলি। সো এইখানে অ্যান্টিবডিতে আমাদের আসলে ইমিউনোগ্লোবিউলিন থাকে। সো গ্লোবিউলিনের সাথে ইমিউনিটির একটা সম্পর্ক আছে। সো বেসিক্যালি দে আর দ্য প্লাজমা প্রোটিন। তাহলে 4টা: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। অ্যালবুমিন এবং গ্লোবিউলিন নিয়ে তোমরা বায়োকেমিস্ট্রিতে একটু ডিটেলস আলোচনা করবা। ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন এদেরকে নিয়ে আমরা সামনে যখন ক্লটিং ফ্যাক্টর পড়বো তখন আমরা ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, এটা হলো আমাদের অর্গানিক সাবস্টেন্সের মধ্যে একটা গেলো প্রোটিন। এখন প্রোটিন ছাড়া আমাদের আরও কিছু নাইট্রোজিনাস সাবস্টেন্স থাকে। তুমি যদি আসলে বায়োকেমিক্যাল স্ট্রাকচারটা বোঝো, প্রোটিন তৈরিতে কিন্তু নাইট্রোজেন বা প্রোটিন স্ট্রাকচারের সাথে নাইট্রোজেনের একটা সম্পর্ক আছে। সো একটা তো সরাসরি প্রোটিন গেলই, আরও কিছু স্ট্রাকচার আছে যারা প্রোটিন না বাট নাইট্রোজিনাস সাবস্টেন্স, মানে ওরা নাইট্রোজেন কন্টেইন করে। তাহলে নন প্রোটিন নাইট্রোজিনাস সাবস্টেন্স এরা আমাদের ব্লাডের মধ্যে আছে। এরা কারা? এদেরকে আমরা সংক্ষেপে এনপিএন বলতে পারি, নন প্রোটিন নাইট্রোজিনাস সাবস্টেন্স, এখান থেকে এনপিএন। সো এরা বেসিক্যালি ইউরিয়া, এটা আসলে বর্জ্য পদার্থ যেটাকে বের করে দিতে হবে। আচ্ছা, তারপর আসো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে আমাদের এটা কিছু পরিমাণে থাকবেই, এটা আমাদের সেলের মেটাবলিজমের কারণে কিছু ইউরিক অ্যাসিড লিবারেটেড হয় এবং এরা আসলে এদেরকেও তুমি বর্জ্য পদার্থ হিসেবে বডি থেকে বের হয়ে যেতে দেখবা, কিন্তু এটা একটা সার্টেন একটা লিমিটে থাকে। বাট কোনো কারণে যদি ইউরিক অ্যাসিড বডিতে বেড়ে যায়, নর্মালের থেকে বেশি থাকে, তাহলে সেইটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হিসেবে আমরা আইডেন্টিফাই করি। আবার ইউরিয়া, কিছু পরিমাণ ইউরিয়া থাকবেই, বাট এটা নির্দিষ্ট লেভেল আসলে বডি থেকে বের হতে থাকে। যদি কোনো পেশেন্টের ইউরিয়া লেভেল নর্মালের থেকে তোমরা বেড়ে যেতে দেখো, তাহলে আমরা বুঝবো তার কিডনিতে সমস্যা হচ্ছে এবং ইট উইল ইন্ডিকেট যে সামথিং ইজ রং উইদিন দ্য কিডনি। আমাদের রেনাল ফাংশনটা হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে, এটাকে আমরা আসলে একটা ক্লু পাবো। সো এই অ্যাসেসমেন্টগুলো আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে করি। আমরা দেখবো যে কোনো একটা পেশেন্টের ব্লাড নিই ইনভেস্টিগেশনের জন্য, তারপর আমরা এখন দেখি যে এখানে সেরাম ইউরিয়া লেভেল কত, সেরাম ইউরিক অ্যাসিড লেভেল কত, আমরা এগুলো চেক করি। এগুলো চেক করে আসলে দেখি যে তার রেনাল ফাংশন কেমন বা আদার স্ট্যাটাস অনেক সময় বোঝার জন্য আমরা এগুলোকে আসলে ইউজ করে থাকি। তাহলে এগুলো কিন্তু আমাদের মেজর ইম্পর্টেন্ট এলিমেন্ট। ইউরিয়াকে আমি ক্লিনিক্যাল লাইফে ইউজ করতেছি, ইউরিক অ্যাসিডকে আমি ক্লিনিক্যাল লাইফে ইউজ করতেছি। বেসিক্যালি এটা কিন্তু বডি থেকে বের হয়ে যাওয়ার কথা, হয়তো খুব অল্প পরিমাণে সবসময় কিছু না কিছু তো থাকবেই, কিন্তু বেসিক্যালি এটা বডি থেকে বেরই হয়ে যায়। আসলে এটা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে আসলে বেসিক্যালি এটা তৈরি হয়। তাহলে ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, আরও কিছু আছে যেমন জ্যানথিন, তারপরে আমাদের আছে হাইপোজ্যানথিন, ক্রিয়েটিনিন, তারপরে ক্রিয়েটিন আলাদা, ক্রিয়েটিনিন আলাদা, দুটো আলাদা জিনিস। আমরা সেরাম ক্রিয়েটিনিনটা চেক করি রেনাল ফাংশন স্ট্যাটাস চেক করার জন্য। আচ্ছা, তারপর ক্রিয়েটিন আছে, তারপর অ্যামোনিয়া আছে, তারপরে কিছু অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে দেখো এরা হচ্ছে আমাদের নন প্রোটিন নাইট্রোজিনাস সাবস্টেন্স যারা ব্লাডে আসলে থাকে, বাট এদের মধ্যে একটা পোর্শন হচ্ছে কন্টিনিউয়াসলি ব্লাড থেকে আসলে এলিমিনেটেডই হচ্ছে। আবার দেখা যাচ্ছে এই অ্যামিনো অ্যাসিড আসলে ব্লাডের মাধ্যমে ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় সার্কুলেট করে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেই কাঁচামাল হিসেবে যাচ্ছে। অ্যামোনিয়াটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো। ক্রিয়েটিনিন হচ্ছে এটাও একটা মেটাবলিক প্রোডাক্ট হিসেবে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো, যেটা আসলে কিডনি রেনাল ক্লিয়ারেন্স হচ্ছে, রেনাল রুট দিয়ে আসলে এলিমিনেটেড হতে থাকে এবং সেটাকে আমরা রেনাল ফাংশন টেস্টে কিন্তু আসলে আমরা এটাকে আসলে চেক করে দেখি। জ্যানথিন হাইপোজ্যানথিন আমরা আসলে রেনাল ফাংশন টেস্টের সাথে ওইভাবে এটার সাথে সম্পর্ক আমরা ওইভাবে দেখি না বা ওইভাবে আমরা এটার অ্যাসেসমেন্ট আসলে করি না, বাট এদেরকেও আমরা আসলে পাচ্ছি। তাহলে দেখো নন প্রোটিন নাইট্রোজিনাস সাবস্টেন্স এগুলো আমাদের প্লাজমার একটা উল্লেখযোগ্য অংশ এবং এটা ক্লিনিক্যাল ইউজ আমরা আমাদের ডাক্তার লাইফে আমরা আসলে এটা করে থাকি। এরপরে আসো আমাদের অর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্রোটিন বলেছি, নন প্রোটিন নাইট্রোজিনাস সাবস্টেন্স বলছি। এখন সোজা বাংলা, প্রোটিন থাকলে কার্বোহাইড্রেট আসবে, লিপিড আসবে, ডেফিনেটলি ব্লাডের মধ্যে এরাও আছে। তাহলে ব্লাডের মধ্যে আমরা কার্বোহাইড্রেট এদেরকে আমরা অবশ্যই পাই। ব্লাডের মাধ্যমে কার্বোহাইড্রেট এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছে। কার্বোহাইড্রেটের মধ্যে কারা কারা থাকবে? একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ,
এখন তোমাদের একটা কথা বলি, কোনো একটা পেশেন্টের ডায়াবেটিস আছে না, কেমনে বুঝি? তার কিন্তু ব্লাড সুগার লেভেলটা আমরা দেখি। সো বেসিক্যালি ব্লাড সুগার লেভেল আমি দেখি, ব্লাড গ্লুকোজ লেভেলটা আসলে আমি চেক করি। সো ব্লাড গ্লুকোজ লেভেল আমরা খুব ফ্রি করি। সো ব্লাডের মধ্যে ডেফিনেটলি গ্লুকোজ সার্কুলেট করে, ফ্রুক্টোজও তুমি টু সাম এক্সটেন্ট পাবা, বাট বেসিক্যালি গ্লুকোজটাই আমাদের মেজর কনসার্ন জায়গা। এটা কিন্তু অবশ্যই কার্বোহাইড্রেট, তাই না? তাহলে ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে, সেটা বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে, কাঁচামাল হিসেবে সেটা যাবে, শক্তির একটা উৎস, কারণ গ্লুকোজ মেটাবলিজম থেকে আমরা এনার্জি পাই। সেটা কিছু ওই টাকার সাথেও কম্পেয়ার করতে পারো, কাঁচামাল হিসেবেও কম্পেয়ার করতে পারো, টাকা হিসেবেও কম্পেয়ার করতে পারো। সো গ্লুকোজটা কিন্তু আমার তাহলে পুরো বডিতে ব্লাডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, শিফট করতেছে। সো গ্লুকোজ ইজ অ্যানাদার অর্গানিক সাবস্টেন্স দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য প্লাজমা। আচ্ছা, এরপরে সে লিপিড। লিপিড হচ্ছে আমার কাঁচামালের মতো বা শক্তির জন্য টাকার মতো। সো এটা লিপিড বেসিক্যালি আমাদের বডি এটাকে মেটাবোলাইজ করে প্রচুর পরিমাণে আমাদের এনার্জি প্রডিউস করতে পারে। অ্যাট দ্য সেম টাইম এটা কাঁচামাল হিসেবেও বেশ কিছু জায়গায় দরকার। কিছু কিছু লিপিড আছে, যেমন মনে করো ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা আমাদের ভেরিয়াস স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে দরকার। সো কাঁচামাল হিসেবে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো, আমাদের বিভিন্ন জায়গায় ফসফোলিপিড দরকার। কোলেস্টেরল সেম জিনিস, বিভিন্ন কাজের ক্ষেত্রে কাঁচামাল হিসেবে কাজ করে। নিউট্রাল ফ্যাট। সো এই লিপিডের এই অংশগুলো এরা ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে থাকে। যেমন মনে করো আমাদের লিভার থেকে ব্লাডের মাধ্যমে পেরিফেরাল টিস্যুতে, ডিফারেন্ট পেরিফেরাল টিস্যুতে লিপিড যায়, আবার পেরিফেরাল টিস্যু থেকে লিভারে লিপিড যায়। মানে ব্লাডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কন্টিনিউয়াস একটা যাতায়াতের মধ্যে থাকে। HDL যেটা করে সেটা হচ্ছে কোলেস্টেরলকে লিভারে নিয়ে আসে, LDL যেটা করে কোলেস্টেরলকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে আসে। তাহলে দেখো ব্লাডের মাধ্যমে এরা কিন্তু কন্টিনিউয়াস একটা যাতায়াতের মধ্যে আছে। সো ব্লাডের মধ্যে তুমি ফসফোলিপিডও পাবা, কোলেস্টেরলও পাবা, নিউট্রাল ফ্যাট পাবা, কম বেশি সবাইকেই আমরা এখানে তাহলে পাচ্ছি। ব্লাডের মধ্যে আমাদের আরও কিছু, এটাকে আমরা কিভাবে বলতে পারি, রঞ্জক পদার্থ, পিগমেন্ট এরকম বলতে পারো। সো পিগমেন্ট জাতীয় কিছু ম্যাটেরিয়ালস আমরা এখানে পাইতে পারি। যেমন একটা হচ্ছে বিলিরুবিন, এটা সবসময় পাবো ব্যাপারটা এরকম না, এখানে কিছু কন্ডিশন আছে। তারপরে ক্যারোটিন, তারপরে আমাদের জ্যান্থোফাইলিন। এখানে তোমাদের বাংলা কথা বলি, নর্মাল অবস্থায় বিলিরুবিন, ক্যারোটিন এগুলো আসলে থাকলেও খুব মিনিমাম অ্যামাউন্টে থাকার কথা নর্মাল অবস্থায়। ডিজিজ কন্ডিশনে এগুলো বেশি থাকে, যেমন কারো সেরাম বিলিরুবিন লেভেল অনেক বেশি বেড়ে গেছে, তুমি দেখবা এই লোকের জন্ডিস হয়েছে। সো জন্ডিস আসলে একটা ক্লিনিক্যাল সাইন, এটা কোনো রোগ না, এটা একটা রোগের লক্ষণ। এটার পেছনে কারণ আমাকে বের করতে হয়, ওটা ডায়াগনোসিসের পার্ট। সো সেরাম বিলিরুবিন বেড়ে গেলে তার গাটা একটু হলুদ একটা অ্যাপিয়ারেন্স আসে, ক্যারোটিন লেভেল বেড়ে গেলে তার একটু অরেঞ্জ বা কালারটা কেমন বলা যেতে পারে, একটু কমলা টাইপের একটা অ্যাপিয়ারেন্স আসতে পারে। সো ক্যারোটেনিমিয়া আমরা তখন বলি, হ্যাঁ ক্যারোটেনিমিয়া ডেভেলপ করছে। সো এগুলো একটা রঞ্জক পদার্থ বা পিগমেন্ট হিসেবে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো। জ্যান্থোফাইলিন আছে, সাধারণত এগুলো আমরা নর্মাল অবস্থায় খুব একটা পাবো না, খুব মিনিমাম অ্যামাউন্টে তুমি পাইতে পারো, বাট ওটা আসলে খুব মিনিমাম অ্যামাউন্ট। বাট ডিজিজ কন্ডিশনে এদেরকে আমরা অনেক সময় বেশি পরিমাণে দেখতে পাই, বাট নর্মাল অবস্থায় খুব একটা আসলে দেখা যায় না, খুব ট্রেস অ্যামাউন্টে থাকতে পারে। স্যার মোটামুটি ব্লাডের মধ্যে এই অর্গানিক সাবস্টেন্সগুলো আমরা পাই। এর পাশাপাশি আমাদের আরও কিছু কাঁচামাল আসা যাওয়া করা লাগে, সেই কাঁচামালগুলো পাবো। তারা কারা? আদার, মানে এর বাইরেও, যেমন হরমোন থাকবে, ভিটামিন কাঁচামাল হিসেবে কাজ করে, কিছু জায়গায় এনজাইম। দেখো আমার ফ্যাক্টরি প্রোডাকশনের জন্য যে কাঁচামালগুলো দরকার না, এগুলো সব কিন্তু ঠিক ওই রকম জিনিস। হরমোন কী করতেছে, আমাদের সেলুলার কোনো অ্যাক্টিভিটিকে সে মডিফাই করতেছে। ভিটামিন কী করতেছে, বিভিন্ন মেটাবলিক জায়গায় মেটাবলিক ফাংশনে এনজাইম ফ্যাক্টর হিসেবে কাজ করতে থাকে। এনজাইম তো সরাসরিভাবে এনজাইম হিসেবেই কাজ করে, তোমরা জানো এনজাইম কীভাবে কাজ করে, বা তোমরা বায়োকেমিস্ট্রিতে এই ধরনের ডিটেলসে পড়বা। এখানে এনজাইম কারা আছে সেটাও একটা কোশ্চেন হতে পারে। সেখানে আমরা জানি অ্যামাইলেজ আছে, আমাদের লাইপেজ আছে, আমাদের প্রোটিয়েজ আছে, এই নামগুলো তোমরা আসলে ইন্টারমিডিয়েটেই পড়ে আসছো। আর তারপরে ফসফেটেজ, এরকম এনজাইমগুলোও আছে। সো বিভিন্ন রকম এনজাইম, কিছু ইন্টারনাল কিছু সিক্রেশন আছে, বিভিন্ন রকম সেল বিভিন্ন রকম কম্পোনেন্ট সিক্রেট করে থাকে, সেটাকেই বোঝানো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অ্যান্টিবডিজ। আচ্ছা, অ্যান্টিবডিটা হচ্ছে সরাসরিভাবে আমাদের ইমিউনিটির সাথে রিলেটেড, রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে রিলেটেড। ইন্টারনাল সিক্রেশনের মধ্যে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, সাইটোকাইন। মনে করো যে কোনো একটা এরিয়াতে একটা টিস্যু
মনে করো এখানে একটা ব্যাকটেরিয়া চলে আসে এখানে টিস্যু ড্যামেজ করতেছে। তাহলে যে টিস্যু ড্যামেজ হচ্ছে না, তখন এই ড্যামেজ টিস্যু থেকে কিছু দেখা যাচ্ছে ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়। তখন দেখা যাচ্ছে এখানে দেখা গেল যে ডাব্লিউবিসি চলে আসে। ডাব্লিউবিসি যখন চলে আসে এরা তখন কিছু সাইটোকাইনস রিলিজ করে। এই সাইটোকাইন রিলিজ করলে তখন দেখা যাচ্ছে ব্লাডে অবস্থিত আরও ডাব্লিউবিসি ওরা এখানে আসা শুরু করে। মানে এটা একটা সিগন্যালের মতো, একটা ফোন কল দিলে এই মামা ঝামেলা হয়েছে চলে যায়। সো ওই ফোন কলটা হচ্ছে সাইটোকাইনের মতো কাজ করে। আবার এখানে ওরা তো ডাক পাইলো, কিন্তু এখানে যে আসবো রাস্তাটা দেখাবে কে, সো সেইখানে কেমোকাইন্স কাজ করে। এগুলো তোমরা যখন ইমিউনোলজি পড়বা তখন তোমরা বা প্যাথোলজি পড়বা সেখানে এগুলো আলোচনা আরও ডিটেলস আসে। সো এই সাইটোকাইন কেমোকাইন এগুলো আমাদের সেই ইন্টারনাল সিক্রেশনের মধ্যে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এরকম বিভিন্ন রকম ইন্টারনাল সিক্রেশন অ্যান্টিবডি এগুলো আমাদের তাহলে আসলে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে আমরা এটাকে আসলে কনসিডার করতে পারি। সো মোটামুটি ব্লাডের মধ্যে আমরা তাহলে এইগুলো পাচ্ছি অর্গানিক সাবস্টেন্স। টোটাল প্লাজমার 7.1 থেকে 8.1%, এবং সেখানে একটা কথা বলেছি টোটাল প্লাজমার 7.1 থেকে 8.1%, তাদের মধ্যে 7%ই হচ্ছে আমার সেই বিখ্যাত প্লাজমা প্রোটিন। বাদ বাকিরা হচ্ছে আমার অ্যারাউন্ড 0.1 থেকে 1% বা 1.1%-এর মধ্যে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অর্গানিক সাবস্টেন্স। এর পাশাপাশি কিছু ইনঅর্গানিক সাবস্টেন্সও আছে। মানে এখানে অর্গানিক আর ইনঅর্গানিকটা কীভাবে বুঝছো? তোমরা কেমিস্ট্রিতে যে অর্গানিক কেমিস্ট্রি বলছিলা ওখানে যেটা বুঝছিলা ওই সেম জিনিস। সো ইনঅর্গানিক সাবস্টেন্স এখানে প্লাজমার টোটাল প্লাজমার 0.9%। এখানে কি এখানে বিভিন্ন আয়নের হিসাব চলে আসবে। আমাদের কোন কোন আয়নগুলা ব্লাডে বেশি থাকে এটা আমাদেরকে জানতে হবে। এটা জাস্ট গড়পড়তা মুখস্থ করলে হবে না, আমাকে আসলেই জানতে হবে। আমাদের প্রচুর পরিমাণ সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, ক্লোরাইড আছে, আয়োডাইড আছে, বাইকার্বনেট, সালফেট, ফসফেট, ফসফরাস, কপার, ফ্লোরাইড। আমি এক এক করে বলি। আমরা ব্লাডের সোডিয়াম পটাশিয়াম লেভেল খুব ফ্রিকুয়েন্টলি দেখি, বাইকার্বনেট লেভেল খুব ফ্রিকুয়েন্টলি দেখি, ক্লোরিন লেভেল খুব ফ্রিকুয়েন্টলি দেখি। আমরা যে সেরাম ইলেকট্রোলাইট করি না, সেরাম ইলেকট্রোলাইট, সেইখানে সহজভাবে এই 4টা জিনিসের ভ্যালু তোমাদের দেওয়া থাকবে। সো আমরা খুব ফ্রিকুয়েন্টলি এদের অ্যাসেসমেন্টটা দেখি। এরা কম বেশি হলে আমাদের সেটাকে আমরা একটা ডিজিজ কন্ডিশন বা প্যাথোলজিক্যাল কন্ডিশন হিসেবে আইডেন্টিফাই করি, এবং সেই অনুযায়ী আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট নিতে হয়। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। ক্যালসিয়াম ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ম্যাগনেসিয়াম ইম্পর্ট্যান্ট, আয়রন ইম্পর্ট্যান্ট, আয়োডাইড এটারও কিছু কাজ আছে থাইরয়েড হরমোনের সাথে রিলেটেড। সালফেট আমরা খুব ট্রেস এলিমেন্টে পাই, হ্যাঁ এটা নিয়ে আমরা খুব বেশি একটা হেডেক দেখাই না ক্লিনিক্যাল লাইফে। ফসফেট নিয়ে আমরা খুব ভালো আমাদের কনসিডারেশন আছে। সিকেডি যাদের আছে, ক্রনিক কিডনি ডিজিজ, তার দেখা যায় ফসফেট এক্সক্রিশন কমে যায়, সেখানে হাইপার ফসফেটিমিয়া ডেভেলপ করে, যেটা একটা প্রবলেম। আমরা এখানে ফসফরাস, তারপরে ফসফরাস, তারপরে কপার, তারপরে আমাদের ফ্লোরাইড, এইগুলোকে আমরা দেখি। সো মোটামুটি এইগুলো নিয়ে আমাদের আলোচনা একটু কম, বাট আমি মার্ক করে দিচ্ছি এদেরকে নিয়ে আমাদের ক্লিনিক্যাল সেটিংসে আলোচনা একটু বেশি করে থাকি। বাদ বাকি যারা আছে এদেরকে নিয়ে আলোচনা আমরা একটু কমই করি, আমি বলবো একটু কমই করি। বাট কপারকে নিয়ে আসলে আলোচনা একদম কম বললেও ভুল হবে। মানে কপার লেভেল যদি ব্লাডে বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা ডিজিজ প্যাথোলজির সাথে সেটা রিলেটেড, কপার মেটাবলিজমের প্রবলেমগুলো উইলসনস ডিজিজ হয়, সেটা উইলসনস ডিজিজ। সো আমাদের এগুলার অ্যাসেসমেন্ট আসলে দিন শেষে প্রয়োজন আছে। সব কিছুই আমাদের আসলে কম বেশি লাগছে। আয়রন লেভেল যদি বেশি হয়ে যায় সেখানে হেমোক্রোম্যাটোসিস হয়। সো এরকম ক্লিনিক্যাল কন্ডিশনগুলো আসলে একটার সাথে একটা রিলেটেড। সো ব্লাডে আসলে কারা কারা আছে আমাকে খুব ক্লিয়ারভাবে আমাকে জানতে হবে। ওই তুমি গড়পড়তে 2টা জানলা না, এইভাবে আমাদের মেডিকেল সায়েন্সে হবে না। তাহলে আমরা এই ইনঅর্গানিক সাবস্টেন্স এগুলো আমরা পাচ্ছি। আর কি থাকে? ব্লাডের মধ্যে কিছু গ্যাস থাকে। গ্যাস খুবই দরকার। কেন দরকার? আমার ব্লাডের একটা বড় কাজই হলো অক্সিজেনকে ক্যারি করা, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসা। সো ব্লাডের মধ্যে অক্সিজেন পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, খুব ভালোভাবেই পাবো। এর পাশাপাশি আমাদের ব্লাডে নাইট্রোজেনও আছে। মোটামুটিভাবে এরা ডিজলভড অবস্থায় থাকে। দে আর ডিজলভড ইন প্লাজমা। এখানে গ্যাস আছে কিন্তু কীভাবে আছে? ডিজলভড অবস্থায় আছে। সো বেসিক্যালি এরাই হচ্ছে আমাদের হোল ব্লাডের কম্পোনেন্ট। ব্লাডের কম্পোনেন্টের মধ্যে তোমার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমার ব্লাডের এই যে আমরা ফর্মড এলিমেন্ট বা সেলুলার কম্পোনেন্ট যেগুলো বলছি, এখানে কি কি আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লাটিলেট আছে। এরা কিন্তু আসলে সেল, একটা সেল আজীবন আসলে দিন শেষে বাঁচে না।
এ কিছুদিন এর প্রথমে জন্ম হবে, এরপরের মৃত্যু হবে। তাহলে এটা বোন ম্যারো থেকে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, তারা সার্কুলেশনে আসবে, একটা সময় পর এরা মারা যাবে। মারা হলে এরা এলিমিনেশনের প্রসেস আছে, কিন্তু একটা সময় পর মারা যাবে, এবং মারা গেলে আবার নতুন ব্লাড কর্পাসল তৈরি হবে। কর্পাসল তৈরি হলে সেটাকে রিপ্লেস করে দিবে। তাহলে দেখো এখানে একটা জন্ম মৃত্যুর ব্যাপার আছে, তার মানে এখানে একটা লাইফ স্প্যানের কথা চলে আসে। এটা কতদিন বাঁচে, এই আরবিসি ডাব্লিউবিসি এরা আসলে কতদিন বাঁচে, এটার একটা লাইফ স্প্যান আছে। সো এই লাইফ স্প্যানটা আমাদেরকে জানতে হবে। সাধারণত আমরা যেটা দেখি আমাদের আরবিসির ক্ষেত্রে গড় বা এভারেজ লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। ঠিক এই কারণে আমরা কোনো পেশেন্টকে যদি ব্লাড ট্রান্সফিউশন করতে চাই, যে বেচারা ডোনার যে ব্লাড দিবে, আমরা তাকে বলি আপনি 120 দিন পর পর ব্লাড দিতে পারবেন। মানে আরবিসি লাইফ স্প্যানের সাথে হিসাব রেখে এটা করা হয়। সো 120 দিন পর পর সে ব্লাড দিতে পারবে, এর থেকে কম সময় না। তাহলে সে যে ব্লাডটা দিল এটা এমনিই মারা যাইতো, ওটা আমি দিয়ে দিলাম, এখন আমার বডিতে নতুন ব্লাড এটার কম্পেনসেশনে তৈরি হয়ে যাবে বাই দিস টাইম। সো ওইটা আমরা আসলে টলারেট করতে পারি। সো আমরা আরবিসি লাইফ স্প্যান 120 দিন দেখি, এবং এই জন্যই যারা ব্লাড ডোনেট করে তাদের দুইটা ডোনেশনের মধ্যে মিনিমাম মানে পার্থক্যের জায়গাটা অ্যাটলিস্ট 120 দিন হতে হবে, মানে 120 দিন একটা গ্যাপ থাকতে হবে, এর ছাড়া মানে এর কম ডিউরেশন আমরা ব্লাড দিতে চাই না। তাহলে আরবিসি লাইফ স্প্যান 120 দিন। এবার আসি ডাব্লিউবিসি। দেখো ডাব্লিউবিসি মানেই ডাব্লিউবিসি না, ডাব্লিউবিসির মধ্যে অনেকগুলো পোর্শন আছে। ডাব্লিউবিসির মধ্যে তোমার নিউট্রোফিল আছে, ডাব্লিউবিসির মধ্যে মোনোসাইট আছে, ইউসিনোফিল আছে, ব্যাসোফিল আছে, তাহলে এরা আছে। আবার এখানে আমাদের লিম্ফোসাইট আছে, বা লিম্ফোসাইট দুই রকম, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। তাহলে দেখো ডাব্লিউবিসির এরা সবাই ডাব্লিউবিসি। এখন এই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এদের বৈশিষ্ট্য কি? তুমি যদি এদেরকে মাইক্রোস্কোপের নিচে দেখো, তুমি দেখবে যে সাইটোপ্লাজমে অনেকগুলো গ্র্যানিউলস আছে, এই জন্য এদেরকে বলা হয় গ্র্যানুলোসাইট। সো গ্র্যানুলোসাইট কারা? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। মোনোসাইট এটা আসলে আমাদের গ্র্যানুলোসাইট না, অ্যাগ্র্যানুলোসাইট বলতে পারো, এরা গ্র্যানুলোসাইট, এখানে গ্র্যানুলস নাই। লিম্ফোসাইট এরা একটু আলাদা, এদের অরিজিনটা একটু ডিফারেন্ট। সো মোটামুটিভাবে ডাব্লিউবিসির মধ্যে এরকম 5টা জিনিস আছে। সো এই জন্য এক একজনের হিসাব এক এক রকম। যারা গ্র্যানুলোসাইট ওই যে আমাদের ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, এরা তিনটা একত্রে বলছি, এদের হিসাবটা আমি তোমাদেরকে বলি। গ্র্যানুলোসাইট ব্লাডে 4 থেকে 8 ঘন্টা থাকে, এরপরে তারা টিস্যুতে চলে আসে 4 থেকে 5 দিনের জন্য। হিসাবটা আমি তোমাকে বোঝাই। মনে করো এটা হচ্ছে আমাদের বোন, এইটা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারোতে আমাদের গ্র্যানুলোসাইট তৈরি হয়, ঠিক আছে? গ্র্যানুলোসাইট তৈরি হয়ে এটা সার্কুলেশনে আসে, সার্কুলেশনে অল্প অল্প করে ঘুরপাক খাইতে থাকে। যখন আমাদের বডিতে কোনো জায়গায় একটা টিস্যুতে ইনফ্লামেশন হচ্ছে, বেসিক্যালি কোনো একটা ফরেন পার্টিকেল আসছে, কোনো একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, কেউ না কেউ আসছে, তখন ইনফ্লামেশন যখন শুরু হয় তখন দেখা যাচ্ছে এই গ্র্যানুলোসাইটগুলা সুন্দর মতো ব্লাড ভেসেল থেকে মাইগ্রেট করে ওই যেইখানে আমার ইনফ্লামেশন হচ্ছে, যেইখানে ইনফেকশন আছে, সেইখানে তারা চলে আসে। তাহলে দেখো এরা ব্লাড ভেসেলে আজীবন থাকে না, এরা ব্লাড ভেসেল থেকে আমাদের টিস্যুর মধ্যে চলে আসতেছে, ব্লাড ভেসেলকে ক্রস করে ওই টিস্যুতে চলে আসে, কারণ ওর আসল কাজটা এইখানে। আবার দেখা যাচ্ছে এই নিউট্রোফিলগুলো আমাদের মোটামুটি এরকম ব্লাড থেকে টিস্যুতে তাদের প্রয়োজনের জন্যই, তার কাজই আসলে এটা, ওর কাজই এটা। সো ও দেখা যাচ্ছে ব্লাডে 4 থেকে 5 ঘন্টা, এর বেশি বা 4 থেকে 8 ঘন্টা ইউজুয়ালি ব্লাডে থাকে, বাট টিস্যুতে এরা অ্যারাউন্ড 4 থেকে 5 দিন পর্যন্ত থাকে। সো এখানে হিসাবটা আসলে এইভাবে আসে। মোনোসাইটের ক্ষেত্রেও হিসাবটা সেম, যেটা মোনোসাইট, দেখো এই ডাব্লিউবিসি এই ফাংশনগুলো আমাদের ইমিউনিটির সাথে রিলেটেড। এরাও ব্লাডে অ্যারাউন্ড 10 থেকে 20 ঘন্টা থাকে। এরপরে যদি তাদের প্রয়োজন হয় তখন তারা ব্লাড ভেসেলকে ক্রস করে ওই টিস্যু স্পেসে চলে আসবে, টিস্যু স্পেসে চলে এসে তাকে অনেক দিন থাকতে হয়, সাধারণত তারা কয়েক মাস, ফিউ মান্থস তারা বেঁচে থাকতে পারে টিস্যুতে। তাহলে ব্লাডে সে কয়েক ঘন্টা থাকতেছে, বাট তার আসল কাজ কিন্তু আসলে টিস্যুতে। যখন সে টের পাবে আমাকে টিস্যুতে যাইতে হবে, টিস্যুতে চলে যাবে এবং টিস্যুতেও কয়েক মাস থাকে। তাহলে লাইফ স্প্যানটা এরকম। তারপর আসো আমাদের লিম্ফোসাইটও সেম কথা, এটা ব্লাডে কিছু পরিমাণ থাকে কিন্তু বিভিন্ন টিস্যুতেও আমরা তাদেরকে পাই। বেসিক্যালি লিম্ফোসাইটটা ওইভাবে কাজ করে, বাট নর্মালি একটা লিম্ফোসাইট
কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে, ইউজুয়ালি উইকস টু মান্থস। আমরা একটা গ্রস একটা হিসাব ধরি, তাহলে মোটামুটি ডাব্লিউবিসি লাইফ স্প্যানের হিসাবটা তাহলে এই জন্য একটু জটিল হয়ে যায়। আচ্ছা, আর কারা কারা সেল আছে আমাদের? প্লাটিলেট। প্লাটিলেটের লাইফ স্প্যান 8 থেকে 12 দিন। সো 8 থেকে 12 দিন পর পর এটা এলিমিনেশন হয়ে যাবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তৈরি হলাম ব্লাড ভেসেলে, তাহলে ভাঙলাম কোথায়? এই ভাঙাচোরার কাজ স্প্লিনে হয়, ঠিক আছে? ভাঙাচোরার কাজটা স্প্লিনের মধ্যে ইউজুয়ালি হয়ে থাকে। এই জন্য যাদের স্প্লিন বড় হয়ে গেছে তাদের এখানে দেখবা ব্লাড সেল কাউন্ট কমতে থাকে। যেমন মনে করো যাদের এই জায়গায় একটা কন্ডিশন, আমরা থ্যালাসেমিয়ার কথা বলতে পারি। সো যাদের থ্যালাসেমিয়া আছে তাদের স্প্লিন আসলে একটা টাইমে আস্তে আস্তে বড় হয়ে যায়, এবং বড় হয়ে গেলে তাদের বেশি বেশি করে এই ব্লাড কর্পাসলগুলো ভাঙতে থাকে। তখন দেখা যায় তাদের প্লাটিলেট কাউন্ট কমে গেছে, আরবিসি কাউন্ট তো এমনিও কম, আরও কমতে থাকে, তাদের ডাব্লিউবিসি কাউন্টও আস্তে আস্তে কমতে থাকে। সো এইগুলো ভাঙে বেসিক্যালি স্প্লিনে। তাহলে ব্লাড গড়ার কাজ বোন ম্যারোতে, ভাঙার কাজ ইউজুয়ালি স্প্লিন। তবে এখানে একটা কথা আছে, এটা কিন্তু আফটার লাইফের কথা বলতেছে, মানে আফটার লাইফ বলতেছে এটা আফটার বার্থ। বিফোর বার্থের হিসাব আলাদা, বিফোর বার্থের হিসাব তোমরা এমবায়োলজিতে পড়বা, আমি এখানে আফটার বার্থের হিসাব করতেছি। সো আফটার বার্থ আমাদের আসলে স্প্লিনে ভাঙাচোরা ঘটনাটা আসলে ইউজুয়ালি ঘটে। তাহলে লাইফ স্প্যানের হিসাব মোটামুটিভাবে এইটুকু। এখন কথা হচ্ছে আমাদের এই যে ফর্মড এলিমেন্টগুলোর কথা বললাম, সেলুলার এলিমেন্টের কথা বললাম, এরা আসলে কী পরিমাণে থাকে? এরা কী পরিমাণে থাকে? এইখানে আমাদের আসলে ট্র্যাডিশনাল ইউনিট আমাদেরকে এটা বুঝতে হবে। ট্র্যাডিশনাল ইউনিট এটা আসলে আমরা হিসাব করি। সো প্রথমে আসে আমাদের আরবিসির কথা, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল ইউজুয়ালি একটা, আমি এখানে অ্যাডাল্ট কেন বলতেছি, দেখো বয়সের সাথে সাথে এটার সম্পর্ক আছে। একটা ছোটো বাচ্চার আরবিসি আর একটা অ্যাডাল্ট পার্সনের আরবিসি লেভেল আসলে সেম না, এখানে কম বেশি হবে, বয়সের সাথে সাথে ব্যাপার আছে। আমরা যখন নর্মাল ফিজিওলজি আলোচনা করি আমরা সবসময় অ্যাডাল্ট পার্সনে কী পাবো সেটার কথা আমরা বলি। সো এখানে অ্যাডাল্টে আমরা কী পাই সেটাই আমাদের মূল আলোচনা। তাহলে এখন অ্যাডাল্ট মেল আর একটা অ্যাডাল্ট ফিমেল, ফিমেল এবং মেলের সাথে ওটা সম্পর্ক আছে। তাহলে আরবিসি মেলে একরকম, ফিমেল একরকম। অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে আরবিসি আমরা পাই 4.9 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে প্রতি 1 কিউবিক মিলিমিটার ব্লাডে 4.9 থেকে 5.5 মিলিয়ন আরবিসি থাকে। মানে 1 মিলিমিটার কিউব, এইটুকু ভলিউমের মধ্যে এতগুলা আরবিসি প্রেজেন্ট। এটা হচ্ছে ইন কেস অফ মেল। ফিমেলের ক্ষেত্রে এটা 4.4 থেকে 5 মিলিয়ন। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না, আল্লাহ তাআলা মেলে এত ব্লাড দিলেন, এত আরবিসি দিলেন, ফিমেলে এত কম কেন? এটার কারণ হলো ফিমেলের ডিমান্ডই কম, ওর প্রয়োজনই কম, মেলের প্রয়োজন বেশি। কেন মেলের প্রয়োজন বেশি? যারা মেল এদের বডিতে মাসল ম্যাস বেশি, ফিমেলে মাসল ম্যাস মেলের থেকে কম। এই জন্য তুমি দেখবা একটা নর্মাল ছেলে, ওর শরীরে মাসল ম্যাস বেশি। আমি বলতেছি না মাসলের সংখ্যা বেশি, সবার বডিতে সেম অ্যামাউন্টের মাসল আছে, বাট মাসলের সাইজ, মনে করো যে বাইসেপস, একটা মেলের বাইসেপ কেমন, একটা ফিমেলের বাইসেপ কেমন। জন্মগতভাবে তুমি যদি দেখো, নর্মাল জেনেটিকভাবে দেখো, একটা ফিমেলের বাইসেপ কিন্তু ছেলেদের মতো না, তাই না? বা আমার যতগুলো মাসল গ্রুপ আছে, ছেলেদের মাসল ম্যাস অনেক বেশি। মাসল ম্যাস অনেক বেশি হলে সেখানে অক্সিজেন ডিমান্ড বেশি, কারণ ওয়ার্কলোড বেশি। এখন তুমি বলতে পারো কেন মাসল ওয়ার্কলোড বেশি, কেন কম? এখন দেখো তোমার বডি ফিজিওলজির কথা তোমাকে বলতে হবে। ফিজিওলজি হিসেবে ফিমেলের ওয়ার্ক নেসেসিটি, ফিজিক্যাল ওয়ার্কের নেসেসিটি বা অ্যাডাপ্টেশনের তুমি যদি হিসাবটা করো, একটা ছেলেকে যতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় একটা মেয়েকে ততটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে করা লাগে না। সো ওইখানে মেলের মাসল ম্যাসটা বেশি চলে আসে, ফিমেলের মাসল ম্যাসটা কম চলে আসে। এখন এটা কী হবে, আমাদের জেনেটিকভাবে এই জিনিসটা আসলে ডিটারমাইন্ড। একটা ছেলের মাসল ম্যাস বেশি, একটা ফিমেলের মাসল ম্যাস কম। এটা কেন এটা হচ্ছে? জেনেটিক্স থেকে এটা আমাদের কী করেছে, ছেলেদের মাসল ম্যাস জেনেটিক কারণেই বেশি হচ্ছে, মেয়েদের মাসল ম্যাস জেনেটিক কারণেই কম হচ্ছে। যখন তোমার মাসল ম্যাস কম বেশি হয়, মাসল ম্যাস বেশি মানে তুমি বেশি বেশি কাজ করতেছো, তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি বেশি হচ্ছে, ইউ নিড মোর অক্সিজেন। এই অক্সিজেন তোমাকে সাপ্লাই দিবে কে? সাপ্লাই দিবে ব্লাডের মাধ্যমে আরবিসি হয়ে অক্সিজেনটা আসবে, সেই কারণে তোমার আরবিসি বেশি লাগবে। আবার ফিমেলের ক্ষেত্রে ওয়ার্কলোড কম, দ্যাটস ওয়াই আমার
অক্সিজেনের চাহিদাও কম, সে কারণে আমার আরবিসির পরিমাণও কম। তাহলে আমাদের এই যে আরবিসি কম বেশি, এটা আসলে আমাদের প্রয়োজনের অনুযায়ী আমাদের বডিতে ওইভাবে আল্লাহ তাআলা জিনিসটা কীভাবে ব্যালেন্স রাখছেন। প্রয়োজন বেশি তাই বেশি, প্রয়োজন কম তাই কম, এটা হচ্ছে বেসিক কথা। আচ্ছা, তাহলে এটা গেল মেল ফিমেলে কতটুকু আরবিসি আছে। এবার আসি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসিতে হিসাবটা আমাদের মেল বলো বা চিলড্রেন বলো মোটামুটি একই রকম। সেখানে নর্মালভাবে 4000 থেকে 11000 পার কিউবিক না পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, মানে 1 কিউবিক মিলিমিটার এই ব্লাড ভলিউমের মধ্যে 4000 থেকে 11000টা ডাব্লিউবিসি আমরা পাবো। তাহলে এইটা যেটা বললাম এটা হচ্ছে টোটাল কাউন্ট, এটা হলো টোটাল কাউন্ট। টোটাল আরবিসি ডাব্লিউবিসি কত, এটা হচ্ছে টিসি বা টোটাল কাউন্ট। এখন এই ডাব্লিউবিসির মধ্যে নিউট্রোফিল আছে, এটার মধ্যে বেসোফিল আছে, এটার মধ্যে ইউসিনোফিল আছে, এটার মধ্যে মোনোসাইট আছে, তাই না, এটার মধ্যে লিম্ফোসাইট আছে। তাহলে এরা কতটুকু আছে, এদের কাউন্টের হিসাবটা চলে আসবে ডিফারেন্সিয়াল কাউন্ট, এটা হচ্ছে ডিসি। তুমি একটা সিবিসি রিপোর্ট যদি দেখো, ওখানে দেখবা টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্ট দুইটাই থাকে। ডিফারেন্সিয়াল কাউন্ট হচ্ছে টোটাল ব্লাডে, ডাব্লিউবিসি তো বললাম 4000 থেকে 11000, মনে করো রিপোর্টে আছে 6500। তাহলে এখন ডিফারেন্সিয়াল কাউন্টে বলবে এই যে 6500 এটার মধ্যে কত পার্সেন্ট নিউট্রোফিল, কত পার্সেন্ট বেসোফিল, কত পার্সেন্ট ইউসিনোফিল, কত পার্সেন্ট মোনোসাইট, কত পার্সেন্ট লিম্ফোসাইট বা কয়টা করে আছে, সেটাকে আলাদা করেও একটা কাউন্ট আসলে আমাদের দিয়ে দেওয়া হয় সিবিসি রিপোর্টে। তাহলে ওইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল কাউন্ট, আর এটা যেটা বললাম এটা হচ্ছে টোটাল কাউন্ট। তাহলে আমাদের টোটাল কাউন্ট হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আর লাস্ট হচ্ছে আমাদের প্লাটিলেট। প্লাটিলেটটা সাধারণত আমাদের 1.5 লাখ থেকে শুরু করে 4 লাখ পার কিউবিক মিলিমিটার পার কিউব, মানে প্রতি 1 কিউবিক মিলিমিটারে 1.5 লাখ থেকে 4 লাখ, 1.5 লাখ থেকে 4 লাখ প্লাটিলেট আমাদের আছে। সো দিস আর দ্য ভ্যালু বা কতটুকু আসলে তারা থাকে, এটাই হচ্ছে হিসাবটা। তাহলে আমাদের এইভাবে হচ্ছে। তাহলে এখন তাহলে ব্লাড সংজ্ঞা আমরা বুঝলাম, ব্লাডের মধ্যে কে কতটুকু পরিমাণে আছে সবই বুঝলাম। তাহলে এখন ব্লাডের কাজটা আসলে কি, ব্লাডের কাজ কি, হোয়াট আর দ্য ফাংশনস অফ ব্লাড। দেখো আমরা অলরেডি ব্লাডের ফাংশন বলে ফেলছি, আলোচনা অর্ধেক হয়ে গেছে। এবার আমরা ওইটাকে একটু সুন্দর করে গুছায় বলবো। ব্লাডের ফাংশনের মধ্যে তাহলে আমরা এটাকে গ্রসভাবে 3টা কাজ বলতে পারি। এক হচ্ছে আমার ট্রান্সপোর্ট, তাহলে এক হলো ট্রান্সপোর্টেশন, একটা হচ্ছে ট্রান্সপোর্টের কাজ করতেছে। 2 নাম্বার হচ্ছে কিছু রেগুলেশনের কাজ করে, আমরা বলবো রেগুলেশন কোথায় কীভাবে করতেছে বলতেছি। আর একটা হচ্ছে প্রোটেকশন, ওই যে ইমিউনিটির কথা বললাম, সো প্রোটেকশন। তাহলে একটা ট্রান্সপোর্টেশন, একটা রেগুলেশন আর একটা প্রোটেকশন, কোথায় কী কাজ করে এবার আমরা ইলাবোরেট করে বলি। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে সেল, এই সেলের মধ্যে যেই কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি, এখানে অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া দরকার, তাই তো। মেটাবলিক অ্যাক্টিভিটিতে অক্সিজেন দরকার ফর এটিপি প্রোডাকশন, কার্বন ডাইঅক্সাইড আমাদের এখানে একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, যেটাকে বের করে দিতে হবে। সো দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিব। তাহলে আমি অক্সিজেন আসতে হবে, কার্বন ডাইঅক্সাইড বের হইতে হবে। এই আসবে এবং যাবে কার মাধ্যমে, থ্রু ব্লাড। অক্সিজেন এটাকে ক্যারি করতেছে আরবিসি, আবার ব্লাড কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। তাহলে ব্লাড এখানে ট্রান্সপোর্টেশনে করতেছে। তাহলে রেসপিরেটরি যে গ্যাস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এদেরকে সে ক্যারি করে। নাম্বার 2 আমি বলছিলাম কাঁচামালের কথা বলছিলাম, নিউট্রিয়েন্ট। এই সেলের আমি বলছি এটিপি প্রোডাকশন, এটিপি প্রোডাকশনের জন্য কাকে দরকার, ফ্যাটি অ্যাসিডকে দরকার। এটিপি প্রোডাকশনের জন্য গ্লুকোজকে দরকার। এই গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড কীভাবে এই সেলে পৌঁছাবে, আমি তো খাবার খালাম, সেই খাবার থেকে ফ্যাটি অ্যাসিড গ্লুকোজ মানে আমাদের অ্যাবজর্পশন হবে, তারপর সেটাকে লিভার প্রসেসিং করবে, তারপরে ব্লাডে এখানে আসবে, ব্লাডের মাধ্যমে সেলের মধ্যে আসবে। তাহলে ব্লাডের মাধ্যমে তাকে আসতে হচ্ছে, তাহলে নিউট্রিশনকেও ট্রান্সপোর্ট করতেছে এরা। সো দিস ইজ ট্রান্সপোর্টেশন। ওই যে আমার ঢাকা চট্টগ্রাম কাঁচামালের আদান প্রদানের ট্রাক দরকার, তাহলে এই রোড হলো ব্লাড ভেসেল, ট্রাক হলো আরবিসি কাঁচামাল নিয়ে যাচ্ছে, ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে আসতেছে। সো এইটা আমাদের ট্রান্সপোর্টেশনের কাজ। আচ্ছা, এখন মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড একা না,
এখানে ওয়েস্ট প্রোডাক্ট আরও অনেক কিছু আছে। আমাদের যখনই কোনো একটা জিনিস মেটাবলিজম হয়, তোমরা যে বহুত বিক্রিয়া পড়ছো না, এই মনে করো AX + Y + A + B, আমার এটা দরকার, বিটা উপজাত, এরকম তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলে না? আমার বডিতে যত কিছু তৈরি হয় এখানে অনেক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। যেমন মনে করো যে আমাদের যে ডিএনএ, এই ডিএনএ সিনথেসিসের সময় ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু তৈরি হয়। আমাদের এই যে ইউরিক অ্যাসিড আমি তোমাকে বললাম না, এই ইউরিক অ্যাসিড কিন্তু সেল মেটাবলিজমের কী বলে আমাদের ডিএনএ সিনথেসিসের প্রসেসিংয়ের সময় ইউরিক অ্যাসিডটা কিন্তু আসলে এটা উপজাত হিসেবে আসলে তৈরি হচ্ছে। তাহলে এরকম অনেকগুলো মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আসলে, যেমন সেরাম ক্রিয়েটিনের কথা বললাম, ইউরিক অ্যাসিডের কথা বললাম, ইউরিয়া এগুলো কিন্তু মেটাবলিক প্রসেস থেকে তৈরি হচ্ছে। এখন এটা যে সেলের মধ্যে তৈরি হলো, এটা সেলের মধ্যে বসে থাকবে না, ওটা বের করে দিতে হবে। ও বের করে কিডনির মাধ্যমে এক্সক্রিশন হবে। তাহলে আমার তো ব্লাডে এসে ব্লাডের মাধ্যমে সেটা কিডনিতে গিয়ে তারপর সেটা এক্সক্রিশন হবে। তাহলে এই যে কিডনিতে গিয়ে তাকে এক্সক্রিশন করতে হবে, এই কাজটার জন্য আমার ট্রান্সপোর্টেশন হচ্ছে মাই ব্লাড। সো ব্লাড হচ্ছে আমাদের এখানে রেগুলেশন, আমাদের ট্রান্সপোর্টেশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। যত টক্সিন আছে, যত হাবিজাবি যা আছে, এক্সক্রিটরিস, এগুলোকে বের করার জন্য ব্লাড এখানে একটা ট্রান্সপোর্টেশনের কাজ করতেছে। আচ্ছা, আরও কী কী ট্রান্সপোর্ট করবে? হরমোন। দেখো হরমোনের সংজ্ঞা, আচ্ছা হরমোনের সাথে একটা এনজাইম তোমাদের গাইডে এনজাইমের কথা লেখা আছে। আমি এনজাইমটা বলতে চাই না, এনজাইম তোমরা পরীক্ষায় বইলো না, তোমরা শুধু হরমোন বলবা। হরমোনের বেসিক তোমাদের হিসাব বলি। মনে করো এটা হচ্ছে একটা হিউম্যান বডি, ওর মাথায় এখানে একটা আছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হইতেছে একটা হরমোনের নাম চিন্তা করো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা কাজ করবে, সে যদি ছেলে হয়ে থাকে তাহলে তার এখানে যেটা টেস্টিস আছে, সেই টেস্টিসে গিয়ে ফলিকুল স্টিমুলেটিং হরমোন যাবে এবং সেটার প্রভাবে টেস্টিস কিছু ফাংশন করবে। তাহলে এই যে পিটুইটারি গ্ল্যান্ডটা মাথায়, সেখান থেকে আমি চলে গেছি টেস্টিসে, তাহলে এখান থেকে আমি গেলাম কেমনে? থ্রু ব্লাড। ব্লাডের মাধ্যমে হরমোন সুন্দর মতো টেস্টিসে গেছে, টেস্টিসে গিয়ে বলছে এই যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন চলে আসছে, এবার তোমার যা করো তুমি করো। আবার তুমি যদি থাইরয়েড গ্ল্যান্ডের কথা চিন্তা করো, মনে করো থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়েছে T3 T4, এরা বডির বিভিন্ন জায়গায় যাবে, যে কোনো রকম সেলে যে সেই সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিকে তারা রেগুলেট করতেছে। তো এটা তো ব্লাডের মাধ্যমে তাকে যাইতে হবে। সো ব্লাড এই হরমোনটাকে ক্যারি করে। তোমরা দয়া করে এনজাইমের কথা বইলো না, তোমাদের অনেক কিছু মাইন্ড করবে। এনজাইমটা সাধারণত আমরা ব্লাডের মাধ্যমে যে একদমই দেখি না এটা তা নয়, তো এখানে জায়গাটা একটু কমপ্লেক্স, একটু গ্রে এরিয়া। আমি তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো এটা হচ্ছে আমাদের হার্টের কথা, মনে করো এটা হচ্ছে হার্ট, ঠিক আছে? মনে করো কোনো একটা কারণে এখানে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেছে। মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে, মনে করো হার্টের এইটুকু জায়গা মরে গেছে, ডেড। তাহলে আমাদের এখানে কার্ডিয়াক সেল, এটার মধ্যে কিছু এনজাইম ছিল, যখন সেল ডেথ হয় এই এনজাইমগুলো না সেল থেকে বের হয়ে যায়। সেল থেকে বের হয়ে গেলে তখন তারা ব্লাডে চলে আসে। তাহলে ব্লাডের মধ্যে ওই স্পেসিফিক কার্ডিয়াক এনজাইমকে আমি পাইছি এবং সেটাকে আমি ল্যাব টেস্ট করে ডায়াগনোসিস করি যে এখানে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে। তাহলে আমি একদমই যে এনজাইম পাবো না তা না, কিন্তু ট্রান্সপোর্টেশনের কথা যখন চলে আসে না, তখন আমি বুঝাই কি, মনে করো যে আমাদের গ্যাস্ট্রিক জুস, এখানে আমাদের কিছু এনজাইম আছে। এখন এই এনজাইমটা কি ব্লাড ভেসেলের মাধ্যমে স্টোমাকে আসছে? তা তো আসে নাই। তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট যত রকম এনজাইম তুমি পড়ছো, এগুলো কি ব্লাডের মাধ্যমে গাটের মধ্যে আসে? তা তো না। তাহলে এই এনজাইমের মানে ওয়ার্ক জায়গা কিন্তু ওই যেখানে তৈরি হচ্ছে তার খুব কাছে, সেখানে ব্লাডের মাধ্যমেও ট্রান্সপোর্ট হওয়া লাগে না, ওর জন্য আলাদা ডাক্ট থাকে, আলাদা এক্সক্রিটরি ডাক্ট থাকে। তোমরা এটা এই জন্য আমি বলবো যে বইলো না, এখানে গ্রে জোন আছে সেটাকে আমি স্বীকার করি, বাট এনজাইমটাকে তোমরা নর্মালভাবে বলো না। হ্যাঁ, এখন কিছু এনজাইম তুমি যদি জিআইটি ট্র্যাক্টের বাইরে আসো তাহলে আমি তোমাকে মেনে নিব। কিভাবে? মনে করো যে তোমার বডিতে কোনো কিছু একটা মেটাবলিজম হওয়া দরকার, মনে করো কোনো একটা মেটাবলিজম হবে, এই মেটাবলিজমের কাজে একটা পার্টিকুলার এনজাইম লাগে, এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের এনজাইম না, ওই মেটাবলিক অ্যাক্টিভিটির এনজাইম, তাহলে ঠিক আছে। মানে গ্রে জোনের জায়গাটা দেখছো, তুমি যখন এনজাইম বলতেছো তোমার মাথায় কাজ করবে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে এনজাইমগুলো তুমি এইচএসসিতে পড়ছিলে ওইটা। কিন্তু আমাদের বডিতে শুধু ডাইজেশনই একমাত্র জায়গা না যেখানে এনজাইমগুলো আছে, এখানে আরও বহুত জায়গায় বহুত মেটাবলিক অ্যাক্টিভিটি আছে, সেখানে বহুত রকম এনজাইম লাগে, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াতে বিভিন্ন রকম
এনজাইম আমাদের লাগে, সেই এনজাইমের ট্রান্সপোর্টেশনের হিসাবে ঠিক আছে। তাহলে তোমরা যদি এনজাইমটাকে বলো তাহলে বলতে হবে এই বডির বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটির সময় যে এনজাইম লাগে সেই এনজাইম, বাট নট ডাইজেস্টিভ। তুমি সবসময় কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টে চলে যাবা, কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টের এনজাইম কিন্তু ব্লাড ভেসেলের মাধ্যমে আসে না। সো এটা ব্লাডের ফাংশনের মধ্যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের এনজাইম তুমি বলবা না। যদি এনজাইম বলো তাহলে এই ব্যাখ্যাটা তোমরা দিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটা গেল ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের পরের কাজ কী বলেছিলাম? রেগুলেশন। এখন ব্লাড আসলে রেগুলেশন কীভাবে করে, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ব্লাড যেটা রেগুলেশন করে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার রেগুলেশন আমি সহজ কথা বলি। সহজ কথা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের হ্যান্ডের এখানে যে স্কিনের এখানে ক্যাপিলারি, এই স্কিনের ক্যাপিলারি আমাদের দেখা যাচ্ছে যখন আমাদের খুব গরম হয়, আমাদের খুব গরম লাগে, আমাদের স্কিন থেকে ঘাম হয় না? ঘাম হয়। ঘাম কিভাবে হয়? ঘামটা হয় হচ্ছে আমাদের এখানে কিছু, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে হিট লিবারেশন হয়। হিট লিবারেশন হলে পানি জলীয় বাষ্পতে কনভার্টেড হয়ে আমাদের এভাবে ঘাম আকারে বের হয়ে যায়। তাহলে এই যে হিট লিবারেশন হলো, তাহলে ওই সময় কিছু মানে আমাদের কিছু বডিটা একটু ঠান্ডা হচ্ছে। এখন এটা কিন্তু এমনি এমনি হয় না, এখানে আমাদের ব্লাড ভেসেল ডাইলেটেশন এবং কনস্ট্রিকশন একটা ব্যাপার আছে। সো ব্লাড আমাদের যেটা করে, আমাদের এই টেম্পারেচারকে আসলে রেগুলেট করে। যদি কোনো একটা অর্গানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, ওই জায়গাটা পার্টিকুলারভাবে ওই জায়গায় আমরা একটু দেখি হট হয়ে যাচ্ছে বা ওই জায়গাটা একটু টেম্পারেচার বেড়ে যায়। যদি কোনো জায়গায় ব্লাড সাপ্লাই কমে যায়, ওই জায়গাটা একটু ঠান্ডা হয়ে যায়। যেমন করো যে শকে কী হয়, ব্লাড সাপ্লাই একটা পার্টিকুলার অর্গানে কমে যাচ্ছে, স্কিনে ব্লাড সাপ্লাই প্রচুর পরিমাণে কমে যায়, দ্যাটস ওয়াই স্কিন তখন ঠান্ডা হয়ে যায়। তাহলে দেখো, ব্লাড সাপ্লাই কমে গেলে বডি ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডা হয়ে গেলে আমরা টের পাই যে পেশেন্টের হাইপোথার্মিয়া হয়ে গেছে, মেবি দিস ইজ এ কেস অফ শক। হইতে পারে, আমি তোমাদেরকে এখনই বুঝি না যে বডি ঠান্ডা মানে শক, কিন্তু শক হইলে বডি ঠান্ডা হয়ে যায়। আবার দেখো যে তুমি কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হয়েছে, কোনো জায়গায় তুমি দেখবা বডি লাল হয়ে আছে, ওই জায়গায় দেখবা হাত দিয়ে ধরে দেখবা গরম হয়ে আছে, ওখানে ব্লাড সাপ্লাই বেড়ে গেছে, দ্যাটস ওই জায়গায় টেম্পারেচার বেড়ে গেছে। সো আমাদের ব্লাড টু সাম এক্সটেন্ট টেম্পারেচার রেগুলেশনের সাথে রিলেটেড। এইটার ডিটেলস আলোচনা আমরা এখন করতেছি না, আমাদের এখনকার আলোচনা এটা না, বাট জেনে রাখো যেটা তোমরা যখন তোমরা নিউরোলজি পড়বা ফিজিওলজিতে, তখন তোমরা মানে একদম লাস্ট কার্ডে গিয়ে ওইটা ডিটেলস আলোচনা হবে। বাট এখন নাকি বেসিক কথাটা বললাম। তাহলে টেম্পারেচার রেগুলেশন, সেই সাথে সাথে আমাদের ওয়াটার ব্যালেন্স, তারপরে আমাদের হরমোনাল রেগুলেশন, বা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল, তারপরে আমাদের অ্যাসিড বেস যেই রেগুলেশন বলি, সেইখানে এটা কাজ করে। কিভাবে আমি সহজে বলি, মনে করো ওয়াটার ব্যালেন্স, এটার সাথে আমাদের কিডনিতে ফিল্ট্রেশনের একটা সম্পর্ক আছে। কিডনিতে যদি এমন হয় যে আমাদের শরীরে পানি কম, কিডনিতে আমাদের ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড ফ্লো কমে গেলে আমাদের ইউরিন প্রোডাকশন কমে যাবে। সো এটা ওয়াটার ব্যালেন্স মেনটেন্যান্স এইভাবে কাজ করে। হরমোনাল রেগুলেশনেও ব্লাড ফ্লো ইম্পর্টেন্ট। কোনো অর্গানে সাপোজ ব্লাড সাপ্লাই কমে গেছে, বেড়ে গেছে, সেখান থেকেও হরমোনাল রেগুলেশন অনেকভাবে হতে পারে। ব্লাড প্রেশার কন্ট্রোল, এখানে আমি তোমার একটা সহজ কথা বলি, আমাদের ব্লাড প্রেশারটা কার্ডিয়াক আউটপুট এবং পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এই দুটার গুণফলের সমান। যদি ব্লাড পরিমাণে কমে যায়, সেখানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, সেটা ব্লাড প্রেশারকে কমাই দিবে। কোনো কারণে ব্লাডের ভলিউম বেড়ে গেলে, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে, সেটাও ব্লাড প্রেশারকে একটু হলেও বাড়াই দিবে। সো আমাদের ব্লাড প্রেশারের সাথেও রেগুলেশনে একটু সম্পর্ক আছে। কলয়েডাল অসমোটিক প্রেশারের সাথে রেগুলেশনের সাথে সম্পর্ক আছে। কলয়েডাল অসমোটিক প্রেশার রেগুলেশনের সাথে সম্পর্ক আছে। আমাদের প্লাজমা প্রোটিন এখানে কিছু রোল প্লে করে। প্লাজমা প্রোটিন যদি বেড়ে যায় তাহলে প্রেশার বেড়ে যাবে, কমে গেলে আমাদের প্রেশার কমে যাবে। এখানে কিছু সম্পর্ক আছে, সেইটা আমাদের আরও সামনে ডিটেলসে আমরা যখন আরও সামনে আগাবো সেখানে আলোচনাগুলো আসবে। এখানে সংক্ষেপে আমরা বলতেছি অ্যাসিড বেস রেগুলেশন। ব্লাডের মধ্যে আমাদের বাফার সিস্টেম কাজ করে, সেটা আমাদের অ্যাসিড বেস রেগুলেশনের ফাংশন রোল প্লে করে। আবার দেখা যাচ্ছে যে আমাদের এই রেগুলেশনের প্রসেস ছাড়াও আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে প্রোটেকশন। সো প্রোটেকশনের ব্যাপারটা কি, ওই যে বলেছিলাম অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডিকে ব্লাড ক্যারি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে যাবে, গিয়ে ইমিউনিটি প্রোভাইড করতেছে। আবার দেখা গেলো যে কোনো কারণে মনে করো তুমি তোমার বন্ধুর সাথে মারামারি করছো, তোমার একটা জায়গায় কেটে গেছে, কেটে গিয়ে এখন ব্লাড বের হচ্ছে।
তাহলে এই যে ব্লাড বেরোচ্ছে, তোমার শরীরের সমস্ত রক্ত কিন্তু কাটা দিয়ে আসলে হিসাব অনুযায়ী বের হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হয় না। কি হয়, কোনো জায়গায় কেটে গেলে খুব দ্রুত সেই জায়গাটায় রক্ত জমাট বেঁধে যায়। এই যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, ব্লিডিংটাকে থামাই দিচ্ছে, হিমোরেজটাকে প্রিভেন্ট করতেছে, এই কাজটাও কিন্তু আমাদের বডির একটা প্রোটেক্টিভ ফাংশন। তো বেসিক্যালি এখানে তাহলে কোয়াগুলেশন, মানে কোনো জায়গায় ব্লাড ভেসেল কেটে গেলে ব্লিডিং হলে সেটাকে থামাইতে হবে। সো এখানে কোয়াগুলেশন হচ্ছে, হিমোরেজকে ঠেকাইতে হচ্ছে। এটাও একটা প্রোটেক্টিভ মেকানিজম, যেটা ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট, আমাদের ব্লাডের কিছু ক্লটিং ফ্যাক্টর আছে, এরা এই জায়গাটা আছে, আমাদের প্লাটিলেট আছে, তারা সব মিলে এখানে কাজ করে। এগুলো না আমরা ডিটেলসে আলোচনা করবো। তাহলে এই কাজগুলো আমাদের ব্লাড আসলে করতেছে। সো দিস ইজ হাউ দে গিভ আস প্রোটেকশন। সো ব্লাড মোটামুটি তাহলে এই কাজগুলো আমাদের করে।